আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের ইমিউনোলজি ক্লাসে। আপনারা জানেন যে মাইক্রোবায়োলজি থেকে রেসিডেন্সি কিংবা ডিপ্লোমায় অনেক কোশ্চেন থাকে, আর তার মধ্যে ইমিউনোলজি থেকে হ্যান্ডসাম অ্যামাউন্টের কোশ্চেন অবশ্যই থাকবে, সেটি রেসিডেন্সি পরীক্ষা হোক কিংবা ডিপ্লোমা পরীক্ষা হোক। ইমিউনোলজি পড়ার ক্ষেত্রে দুটা বিষয় মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে, ইমিউনোলজি খুবই সহজ একটি বিষয়। যদি এইটা আপনি কনসেপশন ক্লিয়ার করে পড়েন তাহলে আপনি সহজে উত্তর করতে পারবেন। আর দুই নম্বর যেটি মনে রাখতে হবে, ইমিউনোলজিতে কিছু বিষয় মুখস্থ করতে হবে, যেগুলো মুখস্থ বিদ্যা যাদের ভালো তারা সেগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারবেন, আর যাদের একটু কষ্ট হয় তারা বারবার পড়ার মাধ্যমে সেগুলো আয়ত্ত করে ফেলতে হবে। তাহলে এই দুইয়ের মিশেল, অর্থাৎ কিছু জিনিস বোঝা এবং মুখস্থ করা, এই দুইটার মিশেল যদি আপনি আয়ত্ত করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনি ইমিউনোলজির বস হয়ে যাবেন। তো আমরা কথা না বাড়িয়ে আজকে ইমিউনোলজি ক্লাস শুরু করব। তবে আগে একটু কথা বলে নিচ্ছি, আমি যেহেতু নতুন শীট অনুসারে ক্লাস নিব, সেই শীটের পেজ নাম্বার এভাবে প্রত্যেক স্লাইডের ডান পাশে, এই পাশে দেওয়া থাকবে, যেমন এখানে পেজ নাম্বার দেওয়া আছে দেখছেন। তো এই পেজ নাম্বারগুলো আপনারা খেয়াল করবেন, যারা শীটের সাথে মিলিয়ে শীট দাগাবেন তারা এই পেজ নাম্বারটি দেখে নেবেন। আর আমি যেহেতু কিছু জিনিস বোঝাবো, সেই বুঝতে গিয়ে যে জিনিস আপনারা ঠিকমতো বুঝতে পারবেন না, দয়া করে সেটা পজ করে বা ব্যাক করে আবার সেই জিনিসটা দেখে কনসেপ্ট ক্লিয়ার করে তারপর ফার্দার আগাবেন। কারণ ইমিউনোলজি যদি না বুঝেন তাহলে আপনারা ঠিকমতো উত্তর করতে পারবেন না। তো ক্লাস শুরু করতে যাচ্ছে। আমি ডক্টর ফয়সাল রাহাত, আমি ফেসবি রেসিডেন্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রথমে আপনাদের সেটা কিছু সাজেশনস রয়েছে। সাজেশনগুলো আসলে আমি প্রথমে আলাদা করে বলছি না, কারণ আমরা যখন প্রত্যেকটা পেজের ইম্পর্টেন্ট টপিকগুলো দাগিয়ে দিব, সেখানে অটোমেটিক সাজেশন দেওয়া হয়ে যাবে। তাহলে আমরা একদম প্রথম পেজে চলে যাব। তার আগে আমরা একটা স্যাম্পল কোশ্চেন দেখাতে চাই, যে সর্বশেষ পরীক্ষায় কেমন প্রশ্ন হয়েছিল। সেলুলার কম্পোনেন্ট অফ ইনেট ইমিউনিটি, সর্বশেষ রেসিডেন্সি পরীক্ষায় এই কোশ্চেনটি ছিল। এখানে দেখতে পাচ্ছেন যে হেল্পার টি সেল, ম্যাক্রোফেজ, ফলিকুলার ডেনড্রাইটিক সেল, বি লিম্ফোসাইট, ন্যাচারাল কিলার সেল, এই অপশনগুলো রয়েছে। কোশ্চেনটা খুবই সহজ। আপনারা যখন ফার্দার পড়ালেখায় আগাবেন দেখবেন যে এই কোশ্চেন আপনাদের কাছে ডাল ভাত। ঠিক আছে, আমরা শুধুমাত্র এখন কোশ্চেনটি দেখে রাখলাম। এবার আমরা সামনে আগাই। পেজ নাম্বার 1, প্রথমেই ইমিউনিটি কি সেটা আমাকে জানতে হবে। সহজ ভাষায় ইমিউনিটি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা, তাই না? এইসব সংজ্ঞা তো পরীক্ষায় আসবে না, তাহলে পরীক্ষায় কি আসবে আমরা আরেকটু সামনে আগালে বুঝতে পারবো। 6 নম্বর পেজে আমরা ইমিউনিটির ক্লাসিফিকেশন পড়ব। ইমিউনিটি মূলত দুই প্রকার, একটা হচ্ছে ইনেট ইমিউনিটি, একটা হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি। ইনেট ইমিউনিটি, অ্যাডাপটিভ ইমিউনিটি, পরীক্ষার হলে এই শব্দগুলো সব সময় থাকে না। অল্টারনেটিভ টার্মস গুলো স্যাররা ইউজ করেন পরীক্ষার্থীদেরকে ফাঁদে ফেলার জন্য, আমাদেরকে সেই টার্মগুলো জানতে হবে। তো ইনেটের অপর নাম হচ্ছে কনজেনিটাল। ইনেটের অপর নাম কি? কনজেনিটাল। আরেকটি অপর নাম হচ্ছে নন স্পেসিফিক, আরেকটি অপর নাম হচ্ছে নন স্পেসিফিক। তাহলে যা ইনেট তাই কনজেনিটাল, তাই হচ্ছে নন স্পেসিফিক ইমিউনিটি। তাহলে অ্যাডাপটিভ কি হবে? ইনেটের ঠিক উল্টা। ইনেট যদি কনজেনিটাল হয়, অ্যাডাপটিভ হবে কি? অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ইনেট যদি নন স্পেসিফিক হয়, অ্যাডাপটিভ কি হবে? স্পেসিফিক ইমিউনিটি। তাহলে এটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এটা হচ্ছে স্পেসিফিক ইমিউনিটি। তাহলে এই দুই ভাবে আমরা প্রথমে ভাগ করতে পারি। তারপর আরো ভাগ আছে। অ্যাডাপটিভ আবার দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ এবং একটা হচ্ছে প্যাসিভ। এগুলো আমরা সামনে পড়ব। এবার পেজ নাম্বার 6 আরেকটি বক্স রয়েছে, ইনেট এবং অ্যাডাপটিভের কম্পোনেন্ট গুলো আবার আলাদা করে দেওয়া হয়েছে। প্রথমে ইনেটের কম্পোনেন্ট গুলো এটা আমাকে শিখতে হবে। ইনেট মানে হচ্ছে জেনেটিক বা কনস্টিটিউশনাল যে পার্টগুলো রয়েছে বডির, কারো ইমিউনিটি ভালো, কারো জেনেটিক্যালি ইমিউনিটি কম, এগুলো ইনেট। কনজেনিটাল, ঠিক আছে, সেগুলো। তারপর হচ্ছে আমরা আগাই মেকানিক্যাল কম্পোনেন্ট। মেকানিক্যাল কি? এই জিনিসটা যদি একটু আপনারা বুঝেন, আপনারা এটা মুখস্থ করার কোনো প্রয়োজন বোধ করবেন না। মেকানিক্যাল মানে কি? মেকানিক্যাল মানে হচ্ছে, মেকানিক্যাল ইমিউনিটি মানে হচ্ছে যে ইমিউনিটি সরাসরি বাধা দিবে, সরাসরি মাইক্রোবসকে অর্থাৎ রোগ জীবাণুকে প্রতিহত করবে। সেটা কিভাবে? দেখেন, ক্যারাটিন লেয়ার অফ স্কিন, মনে রাখবেন
স্কিন মানে হচ্ছে জীবাণুকে প্রোটেক্ট করবে, বডিতে ঢুকতে দিবে না। সেই জীবাণুটা ভাইরাস হোক, ব্যাকটেরিয়া হোক, যাই হোক না কেন, স্কিন তাকে প্রতিহত করার চেষ্টা করবে। তারপর দেখেন ইনটেক্ট মিউকাস মেমব্রেন। এই মিউকাস মেমব্রেনও জীবাণুকে সরাসরি ভেতরে যাওয়া থেকে আটকাবে। তারপর দেখেন মিকোসিলারি মেমব্রেন, একই রকম কথা। রিফ্লেক্সগুলো কি হয়, যেমন হাঁচি, কাশি, এই রিফ্লেক্সগুলোর মাধ্যমে যে জীবাণুগুলো দেহের অভ্যন্তরে প্রবেশ করতে চায় তাদেরকে আমরা বাইরে বের করে দিই, অর্থাৎ জীবাণুকে ঢুকতে সরাসরি বাধা দিই। তাহলে এই সরাসরি বাধা যার মাধ্যমে দিব সেগুলোই হচ্ছে মেকানিক্যাল ইমিউনিটি। এবারে হিউমারাল ইমিউনিটি। হিউমার মানে কি? হিউমার মানে সহজ ভাষায় যদি আমরা মনে রাখতে চাই, সেটি হচ্ছে লিকুইড বা ফ্লুইড। ইমিউনিটির যে অংশ লিকুইড বা ফ্লুইড মিডিয়ামে থাকে, সহজ ভাষায় তাকে আমরা হিউমারাল ইমিউনিটি হিসেবে মনে রাখতে পারি। তাহলে কি নর্মাল ব্যাকটেরিয়াল ফ্লোরা, নর্মাল ফ্লোরা বেশিরভাগের থাকে হচ্ছে ইন্টেস্টাইনে, আর ইন্টেস্টাইনে ফ্লুইড মিডিয়াম থাকে, আপনারা সেটা জানেন। অ্যাসিড ইন গ্যাস্ট্রিক জুস, জুস মানেই ফ্লুইড, তাই না? এটা আমরা জানি। কমপ্লিমেন্ট, ইন্টারফেরন্স, এগুলো প্লাজমায় দ্রবীভূত অবস্থায় থাকে, অর্থাৎ প্লাজমায় ভাসমান অবস্থায় থাকে। তাহলে যে প্লাজমা মানে কি? ফ্লুইড। তার মানে দেখেন এইখানে যারা আছে সবাই ফ্লুইড মিডিয়ামে থাকবে, তার মানে হিউমারাল আলাদা করে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এরপর রয়েছে সেলুলার কম্পোনেন্ট। এখানে যারা থাকবে সবাই সেল, দেখতে পাচ্ছেন ম্যাক্রোফেজ, ইওসিনোফিল বা আরো সেল রয়েছে, আমরা এখান থেকে নামগুলো শিখবো না, সামনে আমরা এগুলো পাবো। তাহলে এই জেনেটিক, মেকানিক্যাল, হিউমারাল এবং সেলুলার, এই 4 ধরনের পার্ট হচ্ছে ইনেট ইমিউনিটির পার্ট, ঠিক আছে? আর অ্যাডাপটিভ তো 2 প্রকার, আমরা আগেই বলেছি, অ্যাক্টিভ এবং প্যাসিভ। আমরা সামনে এগুলো থেকে পড়বো। এই বক্সটা হচ্ছে 2 স্টার, এখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসতে পারে। এবার আমরা আগাই। আচ্ছা, ভালো কথা, একটা কথা অবশ্যই আপনারা মনে রাখবেন, এই যে হিউমারাল ইমিউনিটি এবং সেলুলার ইমিউনিটি, এইটা ইনেটেও হতে পারে, অ্যাডাপটিভেও হতে পারে। খুব খেয়াল করবেন, এই হিউমারাল ইমিউনিটি এবং সেলুলার ইমিউনিটি ইনেটেও থাকতে পারে, অ্যাডাপটিভেও থাকতে পারে। এখানে কিন্তু দেখেন, আমরা যদি একটু মুছি, দেখেন এইখানে যে হিউমারাল ইমিউনিটি আর সেলুলার ইমিউনিটি, এটা দেখানো হয়েছে ইনেটের কম্পোনেন্ট হিসাবে। ইনেটের কম্পোনেন্ট তারা আছে, এই কথাটা ঠিক, বাট তারা অ্যাডাপটিভের কম্পোনেন্টও হতে পারে। কেমন বোঝাচ্ছি? অ্যাডাপটিভ ইমিউনিটিতে অ্যান্টিবডি থাকে। অ্যান্টিবডি কোথায় থাকে? সিরামে, অর্থাৎ প্লাজমায় দ্রবীভূত অবস্থায় থাকে। তার মানে এটাই হিউমারাল ইমিউনিটি, যেহেতু সে ফ্লুইড মিডিয়ামে থাকছে। কিন্তু এটা হিউমারাল হলেও এইটা ইনেটের হিউমারাল না, এটা হচ্ছে অ্যাডাপটিভের হিউমারাল, অর্থাৎ হিউমারাল ইমিউনিটি 2 জায়গায় থাকতে পারে। আবার ধরেন এই যে ম্যাক্রোফেজ, সে ইনেট ইমিউনিটিতে পার্ট হিসেবে এখানে আছে। এটা কি ধরনের পার্ট? সেলুলার পার্ট। কিন্তু অ্যাডাপটিভ ইমিউনিটিতেও তো কিছু পরিমাণ সেল কাজ করে, যেমন কি টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট ইত্যাদি, সামনে আমরা পাবো। তার মানে এই সেলুলার কম্পোনেন্ট 2 জায়গায় থাকবে, হয়তোবা সেলগুলো ভিন্ন থাকবে। হিউমারাল ইমিউনিটি 2 জায়গায় থাকবে, হয়তোবা তাদের ভেতরের কম্পোনেন্টগুলো ভিন্ন থাকবে। তাহলে পরীক্ষা যদি আসে যে হিউমারাল ইমিউনিটি টেক্স পার্ট ইন বোথ ইনেট এন্ড অ্যাডাপটিভ, উত্তর ট্রু। যদি একটা আসে টেক্স পার্ট ইন ইনেট, তাহলেও ট্রু। যদি আসে টেক্স পার্ট ইন অ্যাডাপটিভ ইমিউনিটি, তাহলেও কিন্তু ট্রু। এই ব্যাপারগুলো আমাদেরকে স্পষ্ট ভাবে মনে রাখতে হবে। এইবার ইনেট বা নন স্পেসিফিক ইমিউনিটি সম্পর্কে আমরা বিস্তারিত পড়ব। পেজ নাম্বার 7 আমরা দেখি ক্যারেক্টারিস্টিক অফ ইনেট ইমিউনিটি। এই ক্যারেক্টারিস্টিক গুলো ইনফিনিটি স্টার। আবারও বলছি, ক্যারেক্টারিস্টিক গুলো ইনফিনিটি স্টার, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে নামের মাধ্যমেই আমরা অনেক ক্রাইটেরিয়া মনে রাখতে পারবো। যেমন ইনেটের অপর নাম কি বলেছিলাম? কনজেনিটাল। কনজেনিটাল মানে কি? জন্মগত, তাই না? তার মানে এটা প্রেজেন্ট ফ্রম বার্থ, এটা সহজেই মনে থাকবে। ইনেটের আরেকটা নাম ছিল নন স্পেসিফিক ইমিউনিটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টিজেন নন স্পেসিফিক থাকবে। তারপর আমরা এটা মনে রাখবো যে দেয়ার ইজ এ লিমিটেড রোল অফ রিকগনিশন মলিকুল। রিকগনিশন মানে কি? চেনা, আইডেন্টিফাই করা। যেহেতু ইনেটের নন স্পেসিফিক ইমিউনিটি থাকে, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এই যে ইনেটের একটা এক্সাম্পল ছিল স্কিন, তাই না? আমরা একটু পড়লাম। তো কোন একটা মাইক্রোবস যখন স্কিনকে ভেদ করে ঢুকতে চায়, সেই জীবাণুটা যদি ব্যাকটেরিয়া হয়, স্কিন তাকে আটকানোর চেষ্টা করে। সেই জীবাণুটা যদি ভাইরাস হয়, স্কিন তাকে আটকানোর চেষ্টা করে। সেই জীবাণু যদি প্রোটোজোয়া হয়, স্কিন তাকেও আটকানোর চেষ্টা করে। যেহেতু স্কিন সবাইকে আটকানোর চেষ্টা করছে, নির্দিষ্ট কাউকে আটকাচ্ছে না, এজন্য একে বলছি আমরা নন স্পেসিফিক ইমিউনিটি।
যেহেতু স্কিন সবাইকে আটকাচ্ছে, ও স্পেসিফিক কাউকে চেনার দরকার মনে করছে না যে ও ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া, এসব আলাদা করে চেনার দরকার নাই, শুধু চিনলেই হবে যেটা ফরেন বডি। যেহেতু আলাদা করে চেনার দরকার নাই, তাই আমি বলছি লিমিটেড রোল অফ রিকগনিশন মলিকুল, অত রিকগনাইজ করার কোনো প্রয়োজন নাই। ফরেন বডি হয় তো আর তাকে আটকাও। তারপর দ্য রেসপন্সেস আর ফাইলোজেনেটিক্যালি এনসিয়েন্ট। এনসিয়েন্ট মানে কি? প্রাচীন। ইনেট ইমিউনিটিকে বলা হয় প্রাচীনতম ইমিউনিটি, আর অ্যাডাপটিভ ইমিউনিটি হচ্ছে এটা মডার্ন ইমিউনিটি। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে, কারণ আধুনিক যুগ মানে স্পেশালাইজেশনের যুগ। অ্যাডাপটিভ ইমিউনিটি হচ্ছে স্পেসিফিক ইমিউনিটি, তাই এটা হচ্ছে মডার্ন। আর আমরা 3 নম্বরটা বাদ দিয়েছি, কারণ এখানে একটু একটা বিষয় একদম মাথায় ঢুকিয়ে ফেলতে হবে যে দেয়ার ইজ নো মেমোরি ইন অর লাস্টিং প্রোটেক্টিভ ইমিউনিটি, অর্থাৎ কোনো মেমোরি নাই। ইনেট ইমিউনিটিতে কোনো মেমোরি সেল তৈরি হয় না, অ্যাডাপটিভ ইমিউনিটিতে মেমোরি সেল তৈরি হয়। আমার সাথে সাথে আপনারা 3 বার বলবেন এবং সারা জীবনের জন্য মাথায় ঢুকিয়ে নেবেন, অ্যাডাপটিভ মানেই মেমোরি, অ্যাডাপটিভ মানেই মেমোরি, অ্যাডাপটিভ মানেই মেমোরি। অর্থাৎ অ্যাডাপটিভ ইমিউনিটিতে মেমোরি থাকবে, ইনেট ইমিউনিটিতে মেমোরি থাকবে না। তাহলে এই যেই পড়াটা আপনারা মেমোরিতে গেঁথে ফেলবেন, সেই পড়া কি দীর্ঘদিন লাস্টিং করবে, নাকি মেমোরিতে যেটা গাঁথবেন না সেটা লাস্টিং করবে? অবশ্যই যেখানে মেমোরি থাকবে সেই পড়াটাই দীর্ঘদিন অর্থাৎ লং লাস্টিং হবে। ঠিক আছে, তাহলে অ্যাডাপটিভ ইমিউনিটিতে মেমোরি আছে মানে ওটা লং লাস্টিং, আর ইনেট ইমিউনিটিতে মেমোরি নাই, তার মানে এখানে লং লাস্টিং প্রোটেকশন থাকবে না, এটা ক্ষণস্থায়ী থাকবে। ঠিক আছে, তাহলে এই ক্যারেক্টারিস্টিকগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এগুলো ইনফিনিটি স্টার। এবারে পেজ নাম্বার 7 আরেকটি ইনফিনিটি স্টার টপিক, সেটা হচ্ছে সেলস অফ ইনেট ইমিউনিটি, যেটা আমরা প্রথমে প্রশ্ন আকারে দেখেছিলাম সর্বশেষ রেসিডেন্সি পরীক্ষায়, এটা প্রশ্ন ছিল। সেল কি? নিউট্রোফিল, ইওজিনোফিল, বেজোফিল, মাস্ট সেল, ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল এবং ন্যাচারাল কিলার সেল। এই ইমিউনোলজি চ্যাপ্টারে অনেকগুলো সেল পড়তে হবে, কিন্তু এতগুলো সেল আসলে মনে রাখা কঠিন, এজন্য আমরা কিছু নেমোনিক ইউজ করব। তো আমি একটা গল্পের মাধ্যমে নেমোনিকটা বলি। আমরা জানি যে বাংলাদেশের পার্শ্ববর্তী একটি দেশ আছে, তাই না? সেটি হচ্ছে ইন্ডিয়া। সে ইন্ডিয়ার একটি সীমান্তরক্ষী বাহিনী আছে, আমরা সবাই তার নাম জানি, সেটা হচ্ছে বিএসএফ, তাই না? বিএসএফ কি করে? ধরলাম এটা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, কেউ যদি বর্ডার ক্রস করতে চায় বিএসএফ তাকে কি করে? গুলি করে, তাই না? তো যখন বিএসএফ গুলি করে তখন কি বিএসএফ দেখে যে যেই লোকটা বর্ডার ক্রস করতে চাচ্ছে সে কি পুরুষ নাকি মহিলা? দেখে না। সে বয়স্ক নাকি অল্প বয়স্ক? তাও দেখে না। সে ভদ্রলোক নাকি চোর? সেটাও সে দেখে না। বর্ডার ক্রস করার চেষ্টা করা মাত্রই বিএসএফ তাকে গুলি করে। অর্থাৎ এই বিএসএফ বাংলাদেশ ইন্ডিয়া সীমান্তে নন স্পেসিফিক ইমিউনিটি দিচ্ছে, সে সবাইকে আটকাচ্ছে, নির্দিষ্ট কাউকে আটকাচ্ছে না, এটা হচ্ছে নন স্পেসিফিক। তাহলে এর মাধ্যমে আমরা নন স্পেসিফিক ইমিউনিটি একটা নিউমোনিক শিখবো। সেটা কি? বাংলাদেশের মানুষ দেখলেই বিএসএফ একটা ডায়লগ দেয়, সেটা হচ্ছে মাস্ট কিল বিডি ম্যান, অর্থাৎ বাংলাদেশের মানুষদেরকে অবশ্যই গুলি করো। এই মাস্ট দিয়ে আমরা মনে রাখবো মাস্ট সেল, ঠিক আছে? কিল দিয়ে মনে রাখবো ন্যাচারাল কিলার সেল, বি ফর বেজোফিল, ডি ফর ডেনড্রাইটিক সেল, এম ফর ম্যাক্রোফেজ, ই ফর ইউজোনোফিল এবং এন ফর নিউট্রোফিল। তাহলে এই মাস্ট কিল বিডি ম্যান, এই নিউমোনিকের মাধ্যমে আমরা এই সেলগুলো সহজেই মনে রাখতে পারবো। এবার সেলের পরে আমার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সিক্রেটেড মলিকুলস অফ ইনেট ইমিউনিটি। অর্থাৎ সেল তো শিখলাম, সেল ছাড়াও কিছু পরিমাণ সিক্রেটেড মলিকুল থাকে যেটা ইনেট ইমিউনিটিতে কাজ করে। সিক্রেটেড মলিকুল বলতে কি? যারা বিভিন্ন সেল থেকে সিক্রেটেড হয়ে আলাদাভাবে পার্টিসিপেট করে ইমিউনিটিতে। তারা কারা? এখানে 2টা জিনিস লেখা আছে, একটা হচ্ছে কমপ্লিমেন্ট, একটা সাইটোকাইন। আপনি 3 নাম্বার দিয়ে লিখবেন অ্যাকিউট ফেজ প্রোটিন, অ্যাকিউট ফেজ প্রোটিন। এখন পরীক্ষায় হয়তো অপশন এভাবে হুবহু থাকবে না, কমপ্লিমেন্ট শব্দটা নাও থাকতে পারে হচ্ছে C3b, তাহলে আপনারা জানেন এটা একটা কমপ্লিমেন্ট। সাইটোকাইন শব্দটা নাও থাকতে পারে, হয়তো থাকতে পারে ইন্টারলিউকিন 1, আপনারা জানেন এটা একটা সাইটোকাইন। থাকতে পারে ইন্টারফেরন গামা, আপনারা জানেন এটা একটা সাইটোকাইন। সাইটোকাইন কি কি আছে আমরা সামনে পড়বো, আপনারা ভুলে গেলেও টেনশনের কোনো কারণ নাই। অ্যাকিউট ফেজ প্রোটিন শব্দটা নাও থাকতে পারে, থাকলেও হয়তো বা সিআরপি, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, আপনারা জানেন এটাও এক ধরনের
সাইটোকাইন। ঠিক আছে, তাহলে যেভাবে পরীক্ষায় আসুক আপনারা কিন্তু উত্তর করতে পারবেন। তখন বলেন না যে ভাই এটা তো শীটে ছিল না, শীটে হেডলাইন ছিল, বাট ভিতরের জিনিসগুলো যদি আমরা বুঝে পড়ি আমরা এগুলো উত্তর করতে পারবো। তাহলে দেখি আপনারা কেমন বুঝেছেন। সেলস দ্যাট আর কম্পোনেন্ট অফ ইনেট ইমিউনিটি। তাহলে সেল কারা? সে মাস্ট কিল বিডি ম্যান, সেই ফর্মুলা অনুসারে আমরা এই সেলগুলোর নাম মনে করে ফেলতে পারি। তাহলে মাস্ট কিল বিডি, ডি ফর ডেনড্রাইটিক সেল, উত্তর ট্রু। মাস্ট ফর মাস্ট সেল, উত্তর ট্রু। মাস্ট কিল বিডি ম্যান, এর মধ্যে লিম্ফোসাইটের কোথাও জায়গা ছিল না, তাহলে এটা উত্তর ফলস। ফাইব্রোব্লাস্ট, মাস্ট কিল বিডি ম্যানের নেমোনিকের মধ্যে ফাইব্রোব্লাস্ট ছিল না, উত্তর ফলস। ন্যাচারাল কিলার সেল, মাস্ট কিল ফর কিলার সেল বা ন্যাচারাল কিলার সেল, এটা উত্তর ট্রু। তাহলে একটা নেমোনিকের মাধ্যমে আমরা সবগুলো উত্তর করে ফেলতে পারলাম। এবারে আরেকটা কোশ্চেন আমরা দেখি। কম্পোনেন্ট অফ ইনেট ইমিউন সিস্টেম আর লেকটিন পাথওয়ে অফ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। তাহলে আপনারা পড়েছেন না যে কমপ্লিমেন্ট সিক্রেটেড মলিকুল, এক নম্বর ছিল কমপ্লিমেন্ট। আমরা এখানে দেখি এই যে সিক্রেটেড মলিকুল, এক নম্বর ছিল কমপ্লিমেন্ট, পেজ নাম্বার 7 এটা ছিল। এখানে কমপ্লিমেন্ট সরাসরি উল্লেখ না করে কমপ্লিমেন্ট পাথওয়ে দিয়েছে, লেকটিন পাথওয়ে, উত্তর ট্রু, কোনো অসুবিধা নাই। ন্যাচারাল কিলার সেল, সেই নেমোনিকের মাধ্যমে মাস্ট কিল বিডি ম্যান কিলার সেল। CD8 টি সেল, টি লিম্ফোসাইট সেই নেমোনিকে ছিল না, তার মানে এটা ইনার্টেড সেল না। বি লিম্ফোসাইট বা বি সেল সেই নেমোনিকে ছিল না, ওইখানে মাস্ট কিল বিডি, ওইখানে বি দিয়ে ছিল বেজোফিল, বি লিম্ফোসাইট ছিল না, তাহলে এটা উত্তর ফলস। ম্যাক্রোফেজ সেখানে ছিল, তাহলে এটার উত্তর হচ্ছে ট্রু। আপনারা ওই একটি নেমোনিকার মাধ্যমে সবগুলো উত্তর করে ফেলতে পারবেন। আমরা জানি যে রেসিডেন্সি এবং ডিপ্লোমায় SBA যুক্ত হয়েছে, তাই না? তো আমরা একটি SBA প্র্যাকটিস করে ফেলি। সেল দ্যাট প্লে এ রোল ইন অ্যাডাপটিভ ইমিউনিটি। দেখেন আমরা কিন্তু অ্যাডাপটিভ ইমিউনিটি এখনো পড়িনি, তারপর আমি কেন এই কোশ্চেন দিলাম? এই কারণে দিলাম, যদি আপনারা ইমিউনোলজি একটু খেয়াল করে পড়েন, হুবহু কমন না পড়লেও আপনারা এক্সক্লুশন মেথডে উত্তর করতে পারবেন। যেমন আপনারা অ্যাডাপটিভ ইমিউনিটি পড়েন নাই, বাট আপনার ইনেট পড়েছেন, আর ইনেটে যা আছে সেগুলো এক্সক্লুড করলেই আপনারা অ্যাডাপটিভের উত্তর করতে পারবেন। যেমন কি ডেনড্রাইটিক সেল মাস্ট কিল বিডি, তাই না? এটা ইনেটের সেল, তার মানে অ্যাডাপটিভের সেল হবে না। CD4 টি লিম্ফোসাইট, এটা ইনেটে ছিল না, তার মানে এটা একটা উত্তর হতে পারে। আমরা আরো দেখি নিউট্রোফিল বিডি মেন, N ফর নিউট্রোফিল, এটা ইনেটের সেল, তার মানে অ্যাডাপটিভে হবে না। বেজোফিল, তাই না? বি ফর বেজোফিল, এটা ইনেটের সেল, তার মানে এখানে হবে না। মাস্ট ফর মাস্ট সেল, এটা ইনেটের সেল, তার মানে এখানে হবে না। তাহলে আমরা যেটা সন্দেহ করেছিলাম সেটাই উত্তর। এটা আমরা না পারলেও আমরা এক্সক্লুশন মেথডে এরকম উত্তর করতে পারবো। ইমিউনোলজি পড়ার মজাই হচ্ছে এখানে। এবারে আমরা পরবর্তী টপিকে যাই। পেজ নাম্বার 8-এ একটা বক্স রয়েছে, এই বক্সটা হচ্ছে ট্রিপল স্টার, এখান থেকে কোশ্চেন আসতে পারে। কিভাবে আসবে আমরা সেটি দেখিয়ে দিব। ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ ইনেট ইমিউনিটি, খেয়াল করেন এখানে কিন্তু ইনেট ইমিউনিটির কম্পোনেন্ট গুলো বলেছে। আমরা একটু আগে পড়লাম না এই যে ইনেট ইমিউনিটির কম্পোনেন্ট কনজেনিটাল, সেলুলার, হিউমোরাল, তারপর হচ্ছে জেনেটিক, মেকানিক্যাল, তাই না? ওইগুলোই একটু আলাদাভাবে সাজিয়েছে এখানে, আমরা এভাবে মনে রাখবো। তাহলে ইনেট ইমিউনিটি এখানে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, এ এবং বি। এতে কি বলছে? ফ্যাক্টরস দ্যাট লিমিট এন্ট্রি অফ মাইক্রো অর্গানিজম, অর্থাৎ জীবাণুকে দেহের ভেতর এন্ট্রি হতে দিচ্ছে না, ঢুকতে দিচ্ছে না। বি নম্বরে বলছে ফ্যাক্টর দ্যাট লিমিট গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম, অর্থাৎ দেহের ভেতরে ঢুকে গিয়েছে আর গ্রোথ হতে দিবে না, এটা হচ্ছে লিমিট গ্রোথ। এখন আপনারাই বলেন তো কোনটা আগে হয়? অবশ্যই এন্ট্রি আগে হয়। তাহলে যে এন্ট্রি প্রিভেন্ট করবে সে আগে কাজ করবে, এজন্য যারা এন্ট্রি প্রিভেন্ট করে তাদেরকে বলা হয় ফার্স্ট লাইন ডিফেন্স। কি বলা হয়? ফার্স্ট লাইন ডিফেন্স। যারা গ্রোথ প্রিভেন্ট করবে তাদেরকে বলা হয় সেকেন্ড লাইন ডিফেন্স, তাহলে ফার্স্ট লাইন ডিফেন্স কারা? যারা এন্ট্রি প্রিভেন্ট করবে। সেকেন্ড লাইন ডিফেন্স কারা? যারা গ্রোথ প্রিভেন্ট করবে। পরীক্ষায় এখান থেকে অপশন থাকে যে ফ্যাক্টরস দ্যাট লিমিট এন্ট্রি অফ মাইক্রো অর্গানিজম কারা, তখন আমার এই উত্তরগুলো মাথায় রাখতে হবে। অথবা আসতে পারে যে ফার্স্ট লাইন ডিফেন্স ইনক্লুডস, তখন এই অপশনগুলো আমার মাথায় রাখতে হবে। তাহলে বড় ছক হলেও এটাও আমরা মুখস্থ করব না, আমরা একটু খেয়াল করে পড়লে আমরা উত্তর করতে পারবো। তাহলে এন্ট্রি কি দিয়ে হয়? বাইরে থেকে ভেতরের দিকে হবে বডি, তাই না? আর তার মানে
এন্ট্রি হতে হলে বাইরের দিকে যে অংশগুলো সেগুলো ভেদ করে ভেতরে ঢুকতে হবে। যেমন স্কিন, হয়তো স্কিন ভেদ করে ঢুকতে হবে, কিংবা মিউকাস মেমব্রেন, সেই মিউকাস মেমব্রেন ভেদ করে ঢুকতে হবে। তাহলে স্কিন, মিউকাস মেমব্রেন এগুলো হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স। তাহলে আমরা দেখি কেরাটিন লেয়ার অফ স্কিন, স্কিন যেখানেই থাকবে স্কিন মানেই সেটা ফার্স্ট লাইন ডিফেন্স, এটা একদম মাথায় ঢুকে রাখবেন। লাইসোজাইম ইন টিয়ার্স অ্যান্ড আদার সিক্রেশনস, যে সকল সিক্রেশন দেখা যায় যেমন চোখের জল, টিয়ার, তাই না? এছাড়া আর কি আছে? এছাড়া আছে হচ্ছে স্যালাইভা, হ্যাঁ আপনারা লিখে নিতে পারেন। তারপর হচ্ছে মিউকাস, এই সিক্রেশন গুলাও আমরা দেখতে পাই। তাহলে যা দেখতে পাই সেটা হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স। তাহলে এগুলো হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্সের পার্ট। এছাড়া লো পিএইচ ইন স্টোমাক অ্যান্ড ভ্যাজাইনা, ফ্যাটি অ্যাসিড ইন স্কিন, আগেই বলেছি স্কিন মানে হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স। সেটা স্কিনের যাই থাকুক না কেন, স্কিনের যে লেয়ার থাকুক না কেন, সেটাকে আমরা ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে ধরবো। তারপর স্টোমাকের ব্যাপারটা আমি পরে বলছি। তারপর আমরা দেখছি ডিফেন্সিন, এইটা পরীক্ষায় স্যারদের খুব ফেভারিট একটা অপশন, এটা পরীক্ষায় থাকে। আমরা মনে রাখবো ডিফেন্সিন স্কিনে থাকে, আর স্কিন মানে হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স। এরপর নর্মাল ফ্লোরা অফ থ্রোট, নর্মাল ফ্লোরা দেখা না গেলেও নর্মাল ফ্লোরা ফার্স্ট লাইন ডিফেন্স, এটা একদম মাথায় ঢুকিয়ে রাখবেন। কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো এখন আমি ঢুকিয়ে দিব। তাহলে যেগুলো দেখা যায় যেমন স্কিন, তারপর টিয়ার্স, স্যালাইভা ইত্যাদি, তারপর হচ্ছে ভ্যাজাইনার পার্টগুলো, এগুলো দেশের বাইরে বাইরে থেকে এক্সপোজড, এগুলো হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স। ব্যতিক্রম মনে রাখবেন তিনটা জিনিস, একটা হচ্ছে নর্মাল ফ্লোরা, এটা হচ্ছে ব্যতিক্রম। আরেকটা ব্যতিক্রম হচ্ছে স্টোমাকের হাইড্রোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ স্টোমাকের লো পিএইচ। আরেকটা হচ্ছে সারফেস ফ্যাগোসাইট, যেমন অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এই জিনিসগুলা একটু ব্যতিক্রম, তাও আমি বুঝিয়ে বলছি। স্টোমাক কিভাবে ফার্স্ট লাইন ডিফেন্স হয়? আমরা যখন খাবারটা খাই, সেই খাবারটা কিন্তু মুখের ভেতরে জমা থাকে না, ইসোফেগাসেও জমা থাকে না। সেই খাবারটা প্রথম যে জমা হয়, আমরা তো দ্রুত গিলে ফেলি, তারপর প্রথম যে জমা হয় স্টোমাকে। সেই স্টোমাকে জমা হবার পর সেইখানে স্টোমাকের হাইড্রোক্লোরিক অ্যাসিড সেই খাবারে থাকা জীবাণুর সংস্পর্শে আসে এবং সেই জীবাণুগুলোকে ধ্বংসের চেষ্টা করে। ফার্দার যেন আর না বাড়ে, সেই জীবাণুগুলো যেন ইন্টেস্টাইনের ভেতরে প্রবেশ করতে না পারে, হাইড্রোক্লোরিক অ্যাসিড সেই চেষ্টা করে। তো যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রথম জিনিস যেটা সেই জীবাণুর মোকাবেলায় আসলো, তাই স্টোমাকের পিএইচ কে বলা হয় ফার্স্ট লাইন ডিফেন্স। ঠিক তেমনই ভাবে আমরা যখন বাতাসের অক্সিজেনটা নেই, সেই বাতাসটা কিন্তু আমরা নাকে জমা রাখি না, আমাদের ল্যারিংসটাও জমা রাখি না। আমরা কি করি? একদম ফুসফুসে নিয়ে যাই, ফুসফুসের অ্যালভিওলাসে গিয়ে সেই বাতাসটা প্রথম জমা হয় এবং সেই বাতাসে থাকা জীবাণুগুলো অ্যালভিওলার ম্যাক্রোফেজের সাথে প্রথম সংস্পর্শে আসে। ঠিক আছে? তাহলে এখানে অ্যালভিওলার ম্যাক্রোফেজগুলা স্টোমাকের হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো প্রথম জিনিস যেটা বাতাসে থাকা জীবাণুর মোকাবেলা করে। তাই আমরা বলতে পারি অ্যালভিওলার ম্যাক্রোফেজ হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স। কিন্তু যদি শুধু ম্যাক্রোফেজ থাকে, সেগুলো থাকে বিভিন্ন বডি টিস্যুতে, শুধু ম্যাক্রোফেজ থাকলে আমরা তাই সেকেন্ড লাইন ডিফেন্স হিসেবে উত্তর করব। দেখেন ম্যাক্রোফেজ, তাহলে শুধু ম্যাক্রোফেজ থাকলে সেকেন্ড লাইন ডিফেন্স, যদি অ্যালভিওলার ম্যাক্রোফেজ থাকে তাহলে সেটা ফার্স্ট লাইন ডিফেন্স। তাহলে ফার্স্ট লাইন ডিফেন্স মানে যা দেখা যায় এবং ব্যতিক্রমী তিনটা জিনিস, সেটা আমরা শিখলাম। এইবারে সেকেন্ড লাইন ডিফেন্স অর্থাৎ ফ্যাক্টরস দ্যাট লিমিট গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম, তারা কারা? তারা আরো সহজ। আপনারা এতক্ষণ যে পড়লেন যে সেলস অফ ইনেট ইমিউনিটি, সিক্রেটেড মলিকুল অফ ইনেট ইমিউনিটি, সেগুলোই হচ্ছে সেকেন্ড লাইন ডিফেন্স। যেমন ধরেন আপনারা যত সেল পড়েছেন, এখানে সবগুলো সেল দেওয়া নাই, কিন্তু আপনারা সেই মাস্ট কিল বিডি মেন নেমোনিকের মাধ্যমে যত সেল পড়েছেন সবাই হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্সের, সেকেন্ড লাইন ডিফেন্সের পার্ট। ঠিক আছে? তাহলে সেই সেলগুলো। তারপর যত সিক্রেটেড মলিকুল পড়েছেন, কি কি পড়েছিলেন? তিনটা, কমপ্লিমেন্ট, সাইটোকাইন, অ্যাকিউট ফেজ প্রোটিন, তাই তো? তাহলে কমপ্লিমেন্ট আছে, সাইটোকাইন হুবহু নাই, বাট ইন্টারফেরন আছে, এটা এক ধরনের সাইটোকাইন, আমি এক্সাম্পল দিয়েছিলাম। অ্যাকিউট ফেজ প্রোটিনের এক্সাম্পল দেওয়া আছে সিআরপি, তারপর ম্যানোজ বাইন্ডিং প্রোটিন, তারপর ট্রান্সফেরিন, ল্যাক্টোফেরিন, সবগুলো হচ্ছে অ্যাকিউট ফেজ প্রোটিন। তাহলে অ্যাকিউট ফেজ প্রোটিন থাকলেই সেটা হচ্ছে সেকেন্ড লাইন ডিফেন্সের পার্ট। শুধুমাত্র এখানেও তিনটা ব্যতিক্রম জিনিস আছে। একটা হচ্ছে ফিভার, এটা আমরা স্পেশালি মনে রাখবো। ফিভার কখন হয়? ফিভার হয় ইনফ্ল্যামেশনে, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ব্যতিক্রমটা। ঠিক আছে? আর 3 নম্বর হচ্ছে
অ্যাপোবিই3জি, এটা এক ধরনের অ্যাপোলিপোপ্রোটিন। এই তিনটা ব্যতিক্রম আমরা এখানে শিখলাম, আর সবই আগের জিনিস। আর ফার্স্ট লাইন ডিফেন্সের তিনটা ব্যতিক্রম শিখেছিলাম, বাকি সবগুলো আগের জিনিস। তাহলে আমরা এগুলো সহজভাবে মনে রাখতে পারবো। তাহলে দেখি আমরা আপনারা কেমন পড়েছেন। কম্পোনেন্ট অফ ইনেট ইমিউনিটি দ্যাট লিমিট এন্ট্রি অফ মাইক্রো অর্গানিজম। এন্ট্রি মানে কি, ঢুকতে দিচ্ছে না, অর্থাৎ কারা ফার্স্ট লাইন সেটা জানতে চাচ্ছে। ডিফেন্সিন, আমরা জানি ডিফেন্সিন স্কিনে থাকে, আর স্কিন মানেই বাইরে থেকে দেখা যায়, তার মানে এটা ফার্স্ট লাইন ডিফেন্স। ঠিক আছে, তার মানে এটা উত্তর ট্রু। কেরাটিন লেয়ার অফ স্কিন, বলেছিলাম স্কিনে যা থাকবে সবই হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স, তাহলে এটা হচ্ছে উত্তর ট্রু। ল্যাক্টোফেরিন এবং ট্রান্সফেরিন, আমরা বলেছিলাম সকল সেল এবং অ্যাকিউট ফেস প্রোটিন তারা হচ্ছে সেকেন্ড লাইন ডিফেন্স। তা এই ল্যাক্টোফেরিন এবং ট্রান্সফেরিন হচ্ছে অ্যাকিউট ফেস প্রোটিন, যারা সেকেন্ড লাইন ডিফেন্স। এবং লাইসোজাইম আমরা পড়েছিলাম যে সকল সিক্রেশন দেখা যায়, যেমন হচ্ছে চোখের জল, স্যালাইভা, মিউকাস, এগুলো হচ্ছে সেকেন্ড লাইন ডিফেন্স, এবং কারণ ফার্স্ট লাইন ডিফেন্স, কারণ এগুলো দেখা যায় এবং এদের ভেতরেই লাইসোজাইম থাকে, তার মানে লাইসোজাইম হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স, উত্তর ট্রু। ঠিক আছে, আমরা দেখে নেই, এই যে এখানে লাইসোজাইম ছিল, আর স্কিন নিয়ে যা আছে সব তো ফার্স্ট লাইন অটোমেটিক হবে। তাহলে এইভাবে পড়লে আমরা মুখস্থ না করেও উত্তর করতে পারবো। আরেকটি কোশ্চেন দেখি, টিস্যু ফ্লুইড দ্যাট অ্যাক্ট ইন ইনেট ইমিউনিটি। ঠিক আছে, তাহলে কি কি ছিল, গ্যাস্ট্রিক অ্যাসিড ইমিউনিটিতে কাজ করে, আমি একটুকে বর্ণনা করলাম, এটা উত্তর ট্রু। তারপর হচ্ছে মিউকাস, আমি একটুকে বর্ণনা করলাম, উত্তর ট্রু। টিআর একটুকে বর্ণনা করলাম, উত্তর ট্রু। স্যালাইভা উত্তর ট্রু। তাহলে এই যে প্লুরাল ফ্লুইড, এটা কি হবে, এটা উত্তর ফলস হবে। মনে রাখবেন, আমি সহজ একটা সূত্র বলবো, যে দুইটা লেয়ারের মাঝখানে, অর্থাৎ পেরিকার্ডিয়াল ফ্লুইড, পেরিটোনিয়াল ফ্লুইড, প্লুরাল ফ্লুইড, এই যে দুইটা লেয়ারের ভিতরে আছে না, এই যে ফ্লুইডগুলো, এই ফ্লুইডগুলো ইমিউনিটিতে খুব একটা রোল প্লে করে না। তারা কি করে, তারা আসলে মূলত ফ্রিকশন প্রিভেন্ট করে। ঠিক আছে, এই জন্য ইমিউনিটির ক্ষেত্রে বা ইমিউনোলজির ক্ষেত্রে এই অপশনগুলো থাকলে উত্তর আমরা ফলস দিব। তাহলে এটা আমরা পারলাম। এবারে পেজ নাম্বার 8, কম্পোনেন্ট অফ দ্য ব্যারিয়ার। এখন যদি প্রশ্ন করি যে ব্যারিয়ার যারা, তারা কোন ইমিউনিটির পার্ট, চোখ বন্ধ করে ইনেট ইমিউনিটির পার্ট, তাই না? আমরা পড়েছিলাম যে মেকানিক্যাল ব্যারিয়ার বা বিভিন্ন যত ব্যারিয়ার আছে সব হচ্ছে ইনেট ইমিউনিটির পার্ট। তাহলে ব্যারিয়ার কি কি হতে পারে, মেকানিক্যাল হতে পারে, কেমিক্যাল হতে পারে, আর বায়োলজিক্যাল হতে পারে। ঠিক আছে, এটা সহজ, আমি আগে বলেছি মেকানিক্যাল মানে সরাসরি বাধা দেওয়া। তো মেকানিক্যাল কারা, স্কিনের মধ্যে আছে ক্যারাটিনাইজ স্কোয়ামাস এপিথেলিয়াম, ঠিক আছে, বা স্কোয়ামাস এপিথেলিয়াল সেল, এরা হচ্ছে মেকানিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করবে। জিআই ট্র্যাক্টের মধ্যে মিউসিন, পেরিস্টালসিস, তারপর হচ্ছে শেডিং অফ এপিথেলিয়াল সেল, এগুলো মেকানিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করবে, তাই না? তার মিউসিন কি করে, সরাসরি বাধা দেয়, পেরিস্টালসিসের মাধ্যমে জীবাণুগুলো তাড়াতাড়ি গাট থেকে আউট করে দেওয়ার চেষ্টা করে। তারপর শেডিং আউটের মাধ্যমে ব্যাকটেরিয়াগুলো সহ শেডিং হয়ে যায়, তাহলে এগুলো সরাসরি জীবাণুকে বাধা দিচ্ছে। জেনিটোইউরিনারি ট্র্যাক্টে ইউরিন ফ্লো এর মাধ্যমে যে মাইক্রোবসগুলো সেগুলো ইউরিনারি ট্র্যাক্ট থেকে বাইরে বের করে দিচ্ছে। রেসপিরেটরি ট্র্যাক্টে কি, এয়ার ফ্লো, সিলিয়েটেড এয়ারওয়ে সেল, এই সিলিয়েটেড সেলগুলো দিয়ে কিন্তু আসলে কফিং, স্নিজিং এগুলো হয়, তাই না? তার মানে এগুলো সরাসরি জীবাণুকে ঢুকতে বাধা দিচ্ছে, বাইরে বের করে দিচ্ছে, তাহলে এগুলো হচ্ছে মেকানিক্যাল ব্যারিয়ার। আপনার একবার রিডিং পড়লেই এগুলো সবগুলো উত্তর পেয়ে যাবেন। তারপর কেমিক্যাল ব্যারিয়ার কি, বোঝা যাচ্ছে এগুলো বিভিন্ন কেমিক্যাল স্ট্রাকচার, যেগুলো মানে সরাসরি বাধা না দিয়ে কোনো একটা কেমিক্যাল কম্পোজিশন বা কেমিক্যাল রিয়েকশনের মাধ্যমে বাধা দিবে তারা, যেমন কি ফ্যাটি অ্যাসিড, ডিফেন্সিন, বোঝা যাচ্ছে এগুলো কেমিক্যাল সাবস্টেন্স। গ্যাস্ট্রিক অ্যাসিড, যা বিভিন্ন এনজাইম, ঠিক আছে, বিভিন্ন এনজাইম, বিভিন্ন প্রোটিন, বিভিন্ন অ্যাসিড, এইগুলো হচ্ছে কেমিক্যাল সাবস্টেন্স, সহজে মনে রাখবেন। ঠিক আছে, অ্যাসিড, এনজাইম, প্রোটিন ইত্যাদি। তাহলে দেখেন সব দেখেন যে ঘুরে ফিরে একই কথা, প্রোটিন, লো পিএইচ মানে অ্যাসিড, তারপরে প্রোটিন, তারপরে ডিফেন্সিন একটা প্রোটিন যেটা স্কিনে থাকে, ঠিক আছে, তারপর হচ্ছে লাইসোজাইম, এটা একটা এনজাইম, তাই না? আমরা এইভাবে মনে রাখতে পারবো। তাহলে অ্যাসিড, এনজাইম, প্রোটিন, এগুলো হচ্ছে কেমিক্যাল ব্যারিয়ার। আর বায়োলজিক্যাল ব্যারিয়ার কি, বায়োলজিক্যাল ব্যারিয়ার মানে বায়োলজিক্যাল জিনিসগুলো, জীবন্ত জিনিস যেগুলো, সেগুলো কি, একটা হচ্ছে ফ্লোরা, নর্মাল ফ্লোরা, স্কিনের নর্মাল ফ্লোরা, গাটের নর্মাল ফ্লোরা, তারপর জেনিটোরি ইউরিনারি ট্র্যাক্টে ভ্যাজাইনাল নর্মাল ফ্লোরা,
তারপর হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টে নোজ, মাউথ ইত্যাদি এরিয়ার নর্মাল ফ্লোরা। তাহলে নর্মাল ফ্লোরা মনে রাখলেই আমরা মনে রাখতে পারবো। তাহলে একটা নর্মাল ফ্লোরা, দ্বিতীয়টা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। এই দুয়ের বাইরে কোনো বায়োলজিক্যাল সাবস্টেন্স বা বায়োলজিক্যাল ব্যারিয়ার নাই। কি বললাম? নর্মাল ফ্লোরা এবং ইমিউনোগ্লোবিউলিন। ইমিউনোগ্লোবিউলিন কোনটা? অনলি ওয়ান ইমিউনোগ্লোবিউলিন, সেটা হচ্ছে IgA। এই জন্যই বলা হয় ইমিউনোগ্লোবিউলিন এ সিক্রেশনে পাওয়া যায়, আমরা সামনে পাবো। আর সিক্রেশনে পাওয়া যায় বিধায় এগুলো মেকানিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করবে। আর অন্য যে ইমিউনোগ্লোবিউলিন গুলো সেগুলো অ্যাডাপটিভ ইমিউনিটিতে স্পেসিফিক কাজ করবে, তারা সিক্রেশনে পাওয়া যায় না। পরীক্ষায় আসে, SB আসে যে সিক্রেশনে কোনটা পাওয়া যায়, সিক্রেশনে পাওয়া যায় ইমিউনোগ্লোবিউলিন এ। তাহলে ইমিউনোগ্লোবিউলিন এ এবং ফ্লোরা, নর্মাল ফ্লোরা বিভিন্ন সিস্টেমের এর বাইরে কোনো বায়োলজিক্যাল কম্পোনেন্ট নাই। ঠিক আছে, একদম মাথায় ঢুকিয়ে নেন। এবারে পেজ নাম্বার 9, কি ফিচার্স অফ ইনেট ইমিউন সেল। এটা খুব একটা পরীক্ষায় আসে না। আচ্ছা, ভালো কথা, এটা হচ্ছে 2টা স্টার, এটা নতুন লেঞ্জে আছে, আমাদেরকে এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে, খুবই সহজ। কি ফিচার্স অফ ইনেট ইমিউন সেল, এইখানে আমরা শুধুমাত্র নিউট্রোফিল, ইজোনোফিল, বেজোফিল, মাস্ট সেল এই সম্পর্কে একবার রিডিং পড়বো। এটা মাত্র 1 স্টার, অত বেশি পরীক্ষা আসে না, একবার রিডিং পড়বো, যদি আসে যেন আমরা পারি। তাই এটা আমি বিস্তারিত বলে সময় নষ্ট করছি না। অ্যাডাপটিভ বা স্পেসিফিক বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এই সম্পর্কে আমরা এখন জানবো। পেজ নাম্বার 10। প্রথমেই ফিচার, আমরা যখন ইনেট শিখেছিলাম আমরা বলেছিলাম যে নামের মাধ্যমেই অনেক কিছু বোঝা যায়, এখানেও ঠিক তাই। অ্যাডাপটিভ ইমিউনিটির অপর নাম হচ্ছে স্পেসিফিক ইমিউনিটি, তার মানে তার স্পেসিফিসিটি থাকবে। অ্যাডাপটিভ ইমিউনিটির অপর নাম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, তার মানে এটা জন্মের পর ডেভেলপ করবে। অ্যাডাপটিভ ইমিউনিটি মানেই মেমোরি, আমরা একটু আগে পড়েছিলাম, তার মানে এখানে ইমিউনোলজিক্যাল মেমোরি থাকবে। আর মেমোরি মানেই হচ্ছে লং লাস্টিং প্রোটেকশন, তার মানে অ্যাডাপটিভ ইমিউনিটিতে লং লাস্টিং প্রোটেকশন থাকবে। এর বাইরে কিছু জিনিস নতুন, সেগুলো আমরা এখন শিখবো। একটা হচ্ছে অ্যাডিকটিভনেস। অ্যাডিকটিভনেস মানে কি? ক্যাপেবল অফ রেসপন্ডিং টু অ্যান্টিজেন নট এনকাউন্টার্ড বিফোর, অর্থাৎ যে সকল জীবাণু শরীরের ভেতরে আগে কখনো ঢোকেনি, নতুন করে ঢুকেছে, তাদের বিরুদ্ধেও কাজ করতে পারবে। যেমন কি? যেমন ধরেন আমি যে এক্সাম্পলটা সব জায়গায় দিই সেটা হচ্ছে কোভিড-19 ভাইরাস, করোনা ভাইরাস। এই কোভিড-19 ভাইরাস 2020 সালের আগে বাংলাদেশে ছিল না, কিন্তু যখন 2020 সালে বাংলাদেশে আসলো, আমাদের শরীরের ভেতরে প্রবেশ করলো, আমাদের অ্যাডাপটিভ ইমিউনিটি কিন্তু তার বিরুদ্ধে প্রোটেকশন করেছিল। আমাদের শরীরের জন্য সেই ভাইরাসটা ছিল নতুন, তারপরও তার বিরুদ্ধে আমাদের বডি কাজ করেছে। এটাই হচ্ছে অ্যাডিকটিভনেস। সেলফ লিমিটেশন কি বোঝা যাচ্ছে? যে আমার জীবাণুগুলো মরে গেছে, তাই আমার ইমিউনিটি এখন চুপ হয়ে যাবে, লিমিট হয়ে যাবে, আর সামনে আগাবে না। এটা হচ্ছে সেলফ লিমিটেশন। যদি আগায় তাহলে কি হতো? তাহলে অটোইমিউন ডিজিজ হয়ে যেত। ডিসক্রিমিনেশন অফ সেলফ ফ্রম নন সেলফ, অর্থাৎ কোনটা আমার সেল, কোনটা ফরেন বডির সেল, এইটাকে আলাদা করতে পারা, এটাই হচ্ছে ডিসক্রিমিনেশন অফ সেলফ ফ্রম নন সেলফ। প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি রেসপন্স ইজ নট সেম, এই কথাটা একটু ভালো করে বুঝতে হবে। প্রাইমারি রেসপন্স মানে কি? প্রথমবার কোনো একটা রেসপন্স করা, কোনো একটা জীবাণু আমার শরীরের ভেতরে ঢুকলো, প্রথমবার ঢুকলো, তার বিরুদ্ধে যে রেসপন্সটা, সেটা হচ্ছে প্রাইমারি রেসপন্স। সে জীবাণু দ্বিতীয়বার আমার দেহের ভেতরে ঢুকলো, সেটা হচ্ছে সেকেন্ডারি রেসপন্স। তাহলে থার্ড টাইম ঢুকলে কি হবে? সেটাও সেকেন্ডারি। যদি 100তম বার ঢোকে, সেটাও সেকেন্ডারি। অর্থাৎ প্রথমবারের পর যতবারই আমার দেহে জীবাণু ঢুকুক না কেন, আমার ইমিউনিটির যে রেসপন্স করবে সেটা হচ্ছে সেকেন্ডারি রেসপন্স। এখন মনে করেন আপনারা ইমিউনোলজি আজকে প্রথমবার পড়ছেন, তাহলে এটা হচ্ছে প্রাইমারি রেসপন্স। আপনারা যখন রিভিশন দিবেন, সেটা হবে সেকেন্ডারি রেসপন্স। বলেন তো কোনটার আউটপুট বেশি হবে, কোনটা বেশি দিন মনে থাকবে, কোনটা করলে আপনারা পরীক্ষায় নাম্বার বেশি পাবেন? প্রাইমারি বা প্রথমবার পড়লে সেকেন্ডারি, নাকি সেকেন্ডারি পড়লে অর্থাৎ রিভিশন দিলে? অবশ্যই রিভিশন দিলে। অর্থাৎ আমি এটাই বোঝাতে চাচ্ছি, সেকেন্ডারি রেসপন্সে আউটপুট সবসময় বেশি হয়। ঠিক আছে? যেহেতু সেকেন্ডারি সবসময় বেশি হয়, তার মানে প্রাইমারি আর সেকেন্ডারি রেসপন্স ইজ নট সেম, তারা কখনোই সমান না। সমান তো নাই, কারণ সেকেন্ডারি বেশি হবে। ডিপেন্ডস অন ইনেট ইমিউনিটি, খেয়াল করেন, অ্যাডাপটিভ ইমিউনিটি কিন্তু ইনেটের উপর নির্ভর করে, এই কথাটা বলছে, একটু খেয়াল করেন। আমরা ইনেটের ক্ষেত্রে পড়েছিলাম যে ইনেটের 2টা আছে, ফার্স্ট লাইন ডিফেন্স, সেকেন্ড লাইন ডিফেন্স। এখন আমরা অনেক সময় বলি থার্ড লাইন ডিফেন্স, সেটা কি?
মনে রাখবেন এই থার্ড লাইন ডিফেন্স মানেই হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি। থার্ড লাইন মানেই অ্যাডাপটিভ ইমিউনিটি, তার মানে অ্যাডাপটিভের কোনো ভাগযোগ নাই, সরাসরি থার্ড লাইন। আর ইনেটের ভাগ আছে ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন। এখন থার্ড লাইনে যদি কোনো জীবাণু যেতে হয়, ফার্স্ট এবং সেকেন্ড লাইন ভেদ করে যেতে হবে। ঠিক আছে, ফার্স্ট এবং সেকেন্ড লাইনের রেসপন্স হবার পরে থার্ড লাইনে যেতে হবে। ফার্স্ট সেকেন্ড লাইনের রেসপন্স কেমন করবে তার উপর ভিত্তি করে ওই পরিমাণ অ্যাক্টিভেশন থার্ড লাইনে হবে, অর্থাৎ অ্যাডাপটিভ ইমিউনিটিতে হবে। তার মানে আমরা বলতে পারি অ্যাডাপটিভ ইমিউনিটি কিন্তু এই ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইনের উপর নির্ভর করে, অর্থাৎ অ্যাডাপটিভ ইমিউনিটি ইনেটের উপর নির্ভর করে। এটা একটা মনে রাখার উপায়। আরেকটা আমরা সামনে যখন পড়বো তখন দেখব, খেয়াল করেন, অ্যাডাপটিভ আমরা দেখব যে অ্যাডাপটিভ ইমিউনিটি শুরু হতে হলে অ্যান্টিজেন প্রেজেন্টেশন লাগে। কি লাগে? অ্যান্টিজেন প্রেজেন্টেশন লাগে। আর অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলোর মধ্যে আমরা যখন পড়বো দেখব 3টা সেল রয়েছে, ম্যাক্রোফেজ, বি লিম্ফোসাইট, ডেনড্রাইটিক সেল। এই 3টার মধ্যে 2টাই হচ্ছে ইনেটের সেল। তাহলে সেল হচ্ছে ইনেটের, কিন্তু সে অ্যান্টিজেন প্রেজেন্টেশনের মাধ্যমে অ্যাডাপটিভ ইমিউনিটি শুরু করে দিচ্ছে। যদি এরা অ্যান্টিজেন প্রেজেন্টেশন না করতো, অনেক অ্যাডাপটিভ ইমিউনিটি শুরু হতো না। তার মানে কি? তার মানে অ্যাডাপটিভ ইমিউনিটি ইনেটের উপর নির্ভর করছে, ইনেটের সেলগুলোর অ্যান্টিজেন প্রেজেন্টেশনের উপর নির্ভর করছে। তাহলে এই কথাগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। তাহলে এটা হচ্ছে ইনফিনিটি স্টার। ঠিক আছে, এবার সেলস অফ অ্যাডাপটিভ ইমিউনিটি, এইটাও ইনফিনিটি স্টার, এবং সিক্রেটেড মলিকুল অফ অ্যাডাপটিভ ইমিউনিটি, এইটাও ইনফিনিটি স্টার। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমরা একটু খেয়াল করি যে আমরা তো ইনেটের সেল পড়েছিলাম, মাস্ট কিল বিডিমেন। তাহলে অ্যাডাপটিভ সেলের আমরা কিভাবে মনে রাখতে পারি? মনে রাখবেন 2টা জিনিস, একটা হচ্ছে লিম্ফোসাইট, একটা হচ্ছে প্লাজমা সেল। লিম্ফোসাইট, প্লাজমা সেল, এর বাইরে মহাবিশ্বে কোনো অ্যাডাপটিভ ইমিউনিটির সেল নাই। এখন পরীক্ষার সময় স্যাররা এত সুন্দরভাবে অপশন দেয় না, যে টি লিম্ফোসাইট এত সুন্দর করে নাও দিতে পারে। স্যাররা হয়তো দিতে পারে CD4 টি সেল বা CD4 সেল, দেখ সমস্যা নাই, টি সেল তো এক ধরনের লিম্ফোসাইট, উত্তর ট্রু। স্যাররা দিতে পারে CD8 সেল, আমরা জানি CD8 এক ধরনের টি লিম্ফোসাইট, অর্থাৎ লিম্ফোসাইট, থাকুক, উত্তর ট্রু। তাহলে যেভাবেই দেখ না কেন উত্তর আমরা লিম্ফোসাইট পেলেই উত্তর ট্রু করবো। স্যাররা দিতে পারে টি হেল্পার সেল, ওকে দেখ হেল্পার সেল, টি হেল্পার সেল যেটা, এটাও তো এক ধরনের লিম্ফোসাইট, তাই না? তার মানে উত্তর ট্রু। তার মানে যদি স্যাররা দেয় অপশনে যে বারমুডা লিম্ফোসাইট, উগান্ডা লিম্ফোসাইট, যাই দেখ না কেন লিম্ফোসাইট থাকা মানেই উত্তর ট্রু, এর বাইরে শুধুমাত্র প্লাজমা সেল। এবার সিক্রেটেড মলিকুল অফ অ্যাডাপটিভ ইমিউনিটি, আমরা ইনেটের সিক্রেটেড মলিকুল পড়েছিলাম 3টা, কমপ্লিমেন্ট, সাইটোকাইন আর অ্যাকিউট ফেজ প্রোটিন। এখানে যদি আমরা দেখি কমপ্লিমেন্ট এবং সাইটোকাইন কমন, ওখানে ছিল বাড়তি অ্যাকিউট ফেজ প্রোটিন, এখানে বাড়তি হচ্ছে অ্যান্টিবডি। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে এবার দেখি আপনারা কেমন পারেন। অ্যাকোয়ার্ড ইমিউনিটি হ্যাজ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স, অ্যান্টিজেন স্পেসিফিক, তাই না? অ্যাকোয়ার্ড মানেই তো স্পেসিফিক ইমিউনিটি, উত্তর ট্রু। ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইনেট ইমিউনিটি, না, আমরা পড়েছিলাম অ্যাকোয়ার্ড ইমিউনিটি ইনেটের উপর নির্ভর করে, ডিপেন্ডেন্ট, তাই না? তার মানে উত্তর ফলস। অনলি টি এন্ড বি সেল আর ইনভলভ, টি আর বি লিম্ফোসাইট না, সাথে তো প্লাজমাও আছে, তার মানে এটাও ফলস। অনলি দেওয়ার কারণে উত্তর ফলস হচ্ছে। হ্যাজ মেমোরি, আমরা জানি অ্যাডাপটিভ মানেই, অ্যাকোয়ার্ড মানেই মেমোরি, তাহলে এটা উত্তর ট্রু। প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি রেসপন্স ইজ নট সেম, তাই কথা সত্য, তারা সেম না, কারণ কি সেকেন্ডারি রেসপন্স বেশি, তার মানে এটাও উত্তর ট্রু। ঠিক আছে, দেখছেন খুবই সহজ, একটু বুঝলে এগুলো সহজে উত্তর করতে পারবেন। এবারে পেজ নাম্বার 10-এ অ্যাডাপটিভ ইমিউনিটি ক্যান বি এনহান্সড আর্টিফিশিয়ালি বাই, আর্টিফিশিয়ালি কিভাবে আমরা অ্যাডাপটিভ ইমিউনিটি বাড়াতে পারি। এটা পরীক্ষায় সাধারণত খুব একটা আসে না, আপনারা একবার রিডিং পড়বেন, লিখে রাখেন আর ফর রিডিং, এটা পরীক্ষায় খুব একটা আসবে না, একবার দেখবেন আপনাদের কনসেপশনটা একটু ক্লিয়ার হবে। ডিফারেন্স বিটুইন ইনেট অ্যান্ড অ্যাডাপটিভ, এইটা ইনফিনিটি স্টার একটা বক্স, ইনফিনিটি স্টার, এখান থেকে প্রশ্ন আসে। মজার ব্যাপার হচ্ছে আপনারা যদি আমার লেকচারটা এতক্ষণ বুঝে থাকেন, আপনারা এখানকার বেশিরভাগ উত্তর করতে পারবেন। দেখি আপনারা কেমন পারেন। টাইম অফ ডেভেলপমেন্ট, বার্থ অর্থাৎ জন্ম থেকে কোনটা থাকবে? ইনেট, ইনেট মানে কনজেনিটাল, এটা জন্ম থেকে থাকবে। স্পেসিফিসিটি, কোনটা স্পেসিফিক? অ্যাডাপটিভ হচ্ছে স্পেসিফিক ইমিউনিটি, তাই না? ইনেট মানে নন স্পেসিফিক, এটা আমরা জানি। মেমোরি, মেমোরি কার আছে? মেমোরি মানেই অ্যাডাপটিভ, এটা আমরা জানি। তারপর হচ্ছে
মেকানিক্যাল ব্যারিয়ার কোথায় ছিল? সেই প্রথম চার্টে চলে যান, মেকানিক্যাল ব্যারিয়ার ছিল ইনেটের পার্ট, তার মানে এটা ইনেটে থাকবে, অ্যাডাপটিভে থাকবে না। কোনটা প্রাচীনতম ইমিউনিটি? এনসিয়েন্ট। কোনটা? এনসিয়েন্ট ছিল ইনেট। তার মানে ইনভার্টিব্রেটদের, অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে ইনেট ইমিউনিটি থাকবে। আর মেরুদণ্ডী প্রাণীদের কি হবে? মেরুদণ্ডী প্রাণীদের দুটাই থাকবে, ঠিক আছে? তাদের অ্যাডাপটিভও থাকবে, তাদের ইনেটে থাকবে। এটা অনেক সময় অনেকে প্যাচ লাগান। আমি সহজ ভাষায় এভাবে মনে রাখতে বলি যে মানুষ যেহেতু মেরুদণ্ডী প্রাণী, ভার্টিব্রেট, মানুষের দুটাই থাকে, ইনেট এবং অ্যাডাপটিভ, তাহলে মানুষের দুটাই থাকবে। আর অ্যামিবা একটা অমেরুদণ্ডী প্রাণী, এককোষী প্রাণী, ও শুধুমাত্র ইনেট থাকবে, অ্যাডাপটিভ থাকবে না। এভাবে আপনারা মনে রাখতে পারেন। তারপর এক্সাম্পল অফ সেল মিডিয়েটেড ইমিউনিটি। সেল কি আছে? ইনেটের সেল হচ্ছে মাস্ট কিল বিডি ম্যান, অ্যাডাপটিভের সেল হচ্ছে সকল লিম্ফোসাইট আর প্লাজমা সেল। আপনারা এগুলো পারেন। আর হিউমোরাল প্রোটিন মানে হচ্ছে ওই যে সিক্রেটেড মলিকুলগুলা, সিক্রেটেড মানেই তো সেটা লিকুইড ফর্মে থাকবে, তাই না? তাহলে সেগুলো হচ্ছে হিউমোরাল। এখানে কম আছে, আগে আমরা আরো বেশি পড়েছিলাম, ওইখানে যা পড়েছেন তাই, এখান থেকে আলাদা করে পড়ার দরকার নেই। একটা জিনিস নতুন, সেটা হচ্ছে টাইম কতক্ষণ লাগে, অর্থাৎ র্যাপিড অ্যাকশন হয় নাকি স্লো অ্যাকশন হয়। এই যে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, ইনেট ইমিউনিটির এক্সাম্পল, সেটা হচ্ছে স্কিন। তাহলে একটা জীবাণু যখন স্কিন ভেদ করে ঢুকতে চায়, স্কিন কি তাকে সাথে সাথে বাধা প্রদান করে নাকি কয়েকদিন পরে বাধা দেয়? অবশ্যই সাথে সাথে। একটা জীবাণু বা একটা ধরেন পরাগরেণু যখন আমার নাক দিয়ে ঢুকতে চায়, আমার কি সাথে সাথে হাঁচি আসে নাকি 7 দিন পরে হাঁচি আসে? অবশ্যই সাথে সাথে হাঁচি আসে। তাহলে যেই কথাগুলো বললাম, এই যে হাঁচি, কাশি, এই যে স্কিন, এগুলো কোন ইমিউনিটি? ইনেট ইমিউনিটি। তার মানে এগুলো সাথে সাথে কাজ করে। স্কিন তো বলে না জীবাণু ভাই তুমি থাকো, তোমাকে 7 দিন পরে আমি আটকাবো, এটা তো বলে না, ও সাথে সাথে আটকায়। তাই ইনেট ইমিউনিটি হচ্ছে র্যাপিড, আর অ্যাডাপটিভ ইমিউনিটি স্লো, এটা আস্তে আস্তে কাজ করে। কেননা এই অ্যাডাপটিভ ইমিউনিটিতে অ্যান্টিবডি তৈরি করতে হয়, আর অ্যান্টিবডি তৈরি করতে হলে কিছু পরিমাণ সময় লাগবে, ঠিক আছে? তাহলে ইনেট র্যাপিড, বাট বেশি দিন লাস্টিং করে না। কেন লাস্টিং করে না? মেমোরি সেল নাই। অ্যাডাপটিভ স্লো হলেও এটা লং লাস্টিং হয়। কেন লং লাস্টিং হয়? মেমোরি সেল আছে। প্রয়োজনে আপনারা ভিডিওর এই প্রথম অংশগুলো বারবার দেখবেন, কনসেপশন একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখিয়ে এবার আপনারা কেমন পারেন। ক্যারেক্টারিস্টিক অফ ইনেট ইমিউনিটি। র্যাপিড অনসেট কি? উত্তর ট্রু, তাই না? ইনেট মানে স্কিন ছিল, স্কিন মানে র্যাপিড। লং লাস্টিং ইমিউনিটি একদম মিথ্যে কথা। ইনেটের কোনো মেমোরি সেল নাই, তার মানে এটা লং লাস্টিং প্রোটেকশন দিবে না। ফার্স্ট এন্ড সেকেন্ড লাইন বডি ডিফেন্স আমরা জানি, ইনেটের দুইটা লাইন, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, আর থার্ড লাইন হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি। উত্তর এটা ট্রু। অ্যাকিউট ফেজ প্রোটিন এখানে রোল প্লে করবে। আমরা জানি অ্যাকিউট ফেজ প্রোটিন হচ্ছে ইনেট ইমিউনিটির পার্ট, তাই না? সিক্রেটেড মলিকুলের মধ্যে এটা ছিল। এটা হচ্ছে উত্তর ট্রু। ইমিউন রেসপন্স ইজ স্পেসিফিক, একদম মিথ্যে কথা। আমরা জানি ইনেটের নামই হচ্ছে নন স্পেসিফিক, তার মানে এটা উত্তর ফলস হবে। তাহলে এভাবে একটু বুঝে পড়লে সবগুলো আপনারা উত্তর করতে পারবেন। এবারে সামারি। এই সামারি থেকে আসলে মুখস্থ করার কিছু নেই, এইখানে লিখে রাখবেন আর ফর রিডিং। আপনারা এতক্ষণ যা পড়লেন সেটাই সামারি আকারে দেওয়া আছে। সামারিটা একবার রিডিং পড়লে আপনাদের কনসেপশনগুলো আরেকটু পরিষ্কার হয়ে যাবে। এটা বাসায় একবার রিডিং পড়ে নেবেন। পেজ নাম্বার 11তে এটা আছে। এবার আমরা চলে যাই পেজ নাম্বার 12তে আমরা পড়ব হিউমোরাল ইমিউনিটি। তো হিউমোরাল ইমিউনিটি সম্পর্কে আমি আগে একটু আপনাদেরকে আইডিয়া দিয়েছি যে ইমিউনিটির যেই পার্ট লিকুইড মিডিয়ামে থাকবে তারা হচ্ছে হিউমোরাল ইমিউনিটি। সহজ ভাষায় এভাবে মনে রাখতে পারি। হিউমোরাল ইমিউনিটি কার পার্ট? আমি বলেছিলাম হিউমোরাল এবং সেলুলার ইমিউনিটি বোথ ইনেটেরও পার্ট, অ্যাডাপটিভেরও পার্ট। ইনেটেরও পার্ট, অ্যাডাপটিভের পার্ট। আমরা এবার সেগুলো দেখব। তার আগে আমরা হিউমোরাল ইমিউনিটির ফাংশন পড়ব। ফাংশনগুলো ট্রিপল স্টার, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে পারে। ফাংশন কি? এলিমিনেশন অফ এক্সট্রা সেলুলার ব্যাকটেরিয়া আর নিউট্রালাইজেশন অফ টক্সিন। আপনারা দুইটা শব্দ মনে রাখবেন, এক্সট্রা সেলুলার, টক্সিন। এক্সট্রা সেলুলার অর্গানিজম আর টক্সিন। এক্সট্রা সেলুলার অর্গানিজম বলতে ব্যাকটেরিয়া কি স্পেসিফিক, এক্সট্রা সেলুলার ব্যাকটেরিয়া আর টক্সিন। পরীক্ষার হলে এই শব্দগুলো নাও থাকতে পারে, এক্সট্রা সেলুলার ব্যাকটেরিয়া নাও থাকতে পারে। পরীক্ষায় থাকতে পারে হয়তো সালমোনেলা। আপনারা জানেন সালমোনেলা একটা এক্সট্রা সেলুলার ব্যাকটেরিয়া। তাহলে যদি পরীক্ষায় আসে হিউমোরাল ইমিউনিটি টেক্স পার্ট ইন এলিমিনেশন অফ সালমোনেলা, উত্তর ট্রু। ঠিক আছে।
তাহলে এক্সট্রাসেলুলার ব্যাকটেরিয়া কারা, এটা আমাকে মাথায় রাখতে হবে। এক্সট্রাসেলুলার ব্যাকটেরিয়া অগণিত, এতগুলো নাম মুখস্থ রাখা সম্ভব না। আমরা কি করব, আমরা উল্টোটা করব, আমরা ইন্ট্রাসেলুলার নাম মনে রাখবো, তাহলে আমরা এক্সট্রাসেলুলার কারা কারা বুঝতে পারবো। তো আপনারা যখন মাইক্রো ক্লাস করেছেন তখন তো আপনারা ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়াগুলোর নাম পড়েছেন। কিছু আছে অব্লিগেট ইন্ট্রাসেলুলার, কিছু আছে ফ্যাকাল্টেটিভ ইন্ট্রাসেলুলার। অব্লিগেট কারা, যারা অবশ্যই সেলের ভেতরে বাস করে, বাইরে আসতে পারে না। তারা কারা, তারা হচ্ছে ক্ল্যামাইডিয়া, আরেকটা হচ্ছে রিকেটশিয়া, তাই না? ক্ল্যামাইডিয়া, রিকেটশিয়া। তাহলে এই দুইটা থাকলে এখানে উত্তর ফলস হবে, কারণ তারা ইন্ট্রাসেলুলার। এছাড়া আরো কিছু ব্যাকটেরিয়া আছে যারা ফ্যাকাল্টেটিভ ইন্ট্রাসেলুলার, যেমন হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম বা মাইকোপ্লাজমা, এই ধরনের জীবাণুগুলো ফ্যাকাল্টেটিভ ইন্ট্রাসেলুলার। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বা মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, যেটি অপশনে থাকুক না কেন, সেটা আমরা ইন্ট্রাসেলুলার হিসেবে ধরব। তাহলে পরীক্ষা যদি আসে যে হিউমারাল ইমিউনিটি gives protection against mycoplasma, উত্তর ফলস। against mycobacterium, উত্তর ফলস। against chlamydia, উত্তর ফলস। এছাড়া অন্যান্য ব্যাকটেরিয়া যেমন আছে, যেমন হচ্ছে সালমোনেলা, প্রোটিয়াস, সিউডোমোনাস, ইকোলাই, তাই না? এই সবগুলো হচ্ছে এক্সট্রাসেলুলার ব্যাকটেরিয়া। তাহলে কোনটা এক্সট্রাসেলুলার, কোনটা ইন্ট্রাসেলুলার, এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। আর যে কোনো টক্সিনের বিরুদ্ধে প্রোটেকশন দিবে এই হিউমারাল ইমিউনিটি। কি কি সেল আছে আমরা এখান থেকে পড়বো না, আমরা এটা সামনে পাবো, ঠিক আছে? এবার সেল মেডিয়েটেড ইমিউনিটি এর কাজ কি, এটা আমরা এখন পড়বো। আমরা হিউমারালের কাজ পড়লাম। তাহলে হিউমারালের কাজ ছিল এক্সট্রাসেলুলার ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রোটেকশন দেওয়া। তার মানে সেল মেডিয়েটেড কাজ হবে তার উল্টা, সে কি করবে, ইন্ট্রাসেলুলার প্যাথোজেনের বিরুদ্ধে প্রোটেকশন দিবে। তারা কারা, ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া এবং ইন্ট্রাসেলুলার ভাইরাস। আমরা জানি ভাইরাস মানে ইন্ট্রাসেলুলার, এই জন্য দেখেন ভাইরাসটা কিন্তু এখানে ছিল না, এখানে শুধু ছিল এক্সট্রাসেলুলার ব্যাকটেরিয়া, এক্সট্রাসেলুলার ভাইরাস কিন্তু বলে নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাইরাসের বিরুদ্ধে প্রোটেকশন দিবে সেল মেডিয়েটেড ইমিউনিটি, এবং ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রোটেকশন দিবে সেল মেডিয়েটেড ইমিউনিটি। তাহলে ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া কারা, একটু যারা পড়লাম, ওই যে ক্ল্যামাইডিয়া, রিকেটশিয়া এবং কিছু ফ্যাকাল্টেটিভ মাইকোপ্লাজমা, মাইকোব্যাকটেরিয়াম ইত্যাদি, এর বিরুদ্ধে প্রোটেকশন দিবে সেল মেডিয়েটেড। এরা থাকলে উত্তর ট্রু হবে। যে কোনো ভাইরাস, এস্টিনবার ভাইরাস, HIV ইত্যাদি, এদের বিরুদ্ধে প্রোটেকশন দেবে এই সেল মেডিয়েটেড ইমিউনিটি। তাহলে এগুলো থাকলে উত্তর ট্রু হবে। এই ইন্ট্রাসেলুলার শব্দ ছাড়া চারটা নাম আমার সাথে আপনারা মুখস্থ করবেন। এই চারটা যদি অপশনে থাকে উত্তর ট্রু হবে। তারা কারা, প্রোটোজোয়া, ফাঙ্গাস, টিউমার, ট্রান্সপ্লান্ট, এদের বিরুদ্ধে প্রোটেকশন দিবে সেল মেডিয়েটেড ইমিউনিটি। তাহলে আবার বলেন আমার সাথে, প্রোটোজোয়া, ফাঙ্গাস, টিউমার, ট্রান্সপ্লান্ট। প্রোটোজোয়া, ফাঙ্গাস, টিউমার, ট্রান্সপ্লান্ট। এখন পরীক্ষার হলে টিউমার সেল না থেকে ক্যান্সার সেল থাকতে পারে, কোনো সমস্যা নাই, আমরা জানি টিউমার ক্যান্সার সেল একই জিনিস। ট্রান্সপ্লান্ট শব্দটা না থেকে থাকতে পারে গ্রাফট সেল, আমরা জানি গ্রাফট মানে হচ্ছে ট্রান্সপ্লান্টেড সেল। পরীক্ষার হলে ফাঙ্গাস থাকলো না, থাকলো হচ্ছে ক্যান্ডিডা আলবিকান্স, ওকে, আমরা জানি এটা মানে ফাঙ্গাস। পরীক্ষার হলে প্রোটোজোয়া থাকলো না, থাকলো হয়তো বা হেন্টামি বা হিস্টোলাইটিকা, কোনো সমস্যা নেই, আমরা জানি এর মানে হচ্ছে প্রোটোজোয়া। তাহলে এই অপশনগুলো আমাকে একটু খেয়াল করতে হবে। তাহলে সকল ইন্ট্রাসেলুলার অর্গানিজম এছাড়া চারটা জিনিস, প্রোটোজোয়া, ফাঙ্গাস, টিউমার, ট্রান্সপ্লান্ট, এর বিরুদ্ধে প্রোটেকশন দিবে সেল মেডিয়েটেড ইমিউনিটি। তাহলে দেখি আমরা কেমন পারি। সেল মেডিয়েটেড ইমিউনিটি ইজ দ্য মেইন হোস্ট ডিফেন্স এগেনস্ট ক্লেপসিয়েলা। ক্লেপসিয়েলা কি সে ইন্ট্রাসেলুলার মধ্যে ছিল না। সেল মেডিয়েটেড ইমিউনিটি কোথায় কাজ করবে, ইন্ট্রাসেলুলার অর্গানিজম আর ওই চারটা জিনিস। তাহলে ওর মধ্যে ক্লেপসিয়েলা ছিল না। ক্লেপসিয়েলা হচ্ছে একটা এক্সট্রাসেলুলার ব্যাকটেরিয়া, তার মানে এখানে এটা উত্তর ফলস হবে। নিউমোসিস্টিস জিরোভেসি, এটা কি জিনিস, এটা হচ্ছে এক ধরনের ফাঙ্গাস, তাই না? তার মানে এটা হচ্ছে উত্তর ট্রু। ওই যে টিউমার, ট্রান্সপ্লান্ট, প্রোটোজোয়া, ফাঙ্গাস, হচ্ছে সেই ফাঙ্গাস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ ইন্ট্রাসেলুলার, তার মানে এটা উত্তর ট্রু। ক্যান্ডিডা আলবিকান্স, এটা এক ধরনের ফাঙ্গাস, তার মানে এটাও উত্তর ট্রু। স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন, এইটা এক ধরনের ব্যাকটেরিয়া, তাই না? কোন ধরনের ব্যাকটেরিয়া, এটা হচ্ছে একটা এক্সট্রাসেলুলার ব্যাকটেরিয়া, তার মানে এটার বিরুদ্ধে হিউম্যান ইমিউনিটি কাজ করবে, সেল মেডিয়েটেড কাজ করবে না, তাহলে এটা উত্তর ফলস। তাহলে একটু খেয়াল করে পড়লে এগুলো সহজে উত্তর করা যাবে, পরীক্ষার কোশ্চেন এরকমই থাকবে। এবারে আরেকটা দেখি, ফলোইং আর দ্য ফাংশনস অফ সেল মেডিয়েটেড ইমিউনিটি।
কিলিং অফ এক্সট্রাসেলুলার ব্যাকটেরিয়া, উত্তর ট্রু। কিলিং অফ টিউমার সেল, দেখছেন সেখান থেকে আসছে, উত্তর ট্রু। গ্রাফট রিজেকশন, আমরা জানি ট্রান্সপ্লান্ট মানেই গ্রাফট, তাই না? তাহলে ওই যে প্রোটোজোয়া ফাঙ্গাস, টিউমার, ট্রান্সপ্লান্ট, ট্রান্সপ্লান্ট মানে হচ্ছে গ্রাফট, তাহলে এটা উত্তর ট্রু। মাইক্রোব্যাকটেরিয়াল ডিজিজ, আমরা জানি মাইক্রোব্যাকটেরিয়া হচ্ছে ফ্যাকাল্টেটিভ ইন্ট্রাসেলুলার, তার মানে এখানে উত্তর ট্রু হবে। ভ্যাকসিনেশন, ভ্যাকসিন দিলে কি হয়? ভ্যাকসিন দিলে ইমিউনোগ্লোবুলিন অর্থাৎ অ্যান্টিবডি তৈরি হয়, আর অ্যান্টিবডি হচ্ছে হিউমোরাল ইমিউনিটির পার্ট, তাহলে এটা সেল মেডিয়েটেড ক্ষেত্রে ফলস হবে। ঠিক আছে, তাহলে এভাবে আমরা উত্তর করতে পারবো। তারপর পেজ নাম্বার 12-তে একটা বক্স আছে যে মেইন কম্পোনেন্ট অফ ইনেট এন্ড অ্যাডাপটিভ ইমিউনিটি কি কি। ঠিক আছে, এইটা ইনফিনিটি স্টার। ওই যে আমরা একটু বাকি রেখেছিলাম যে হিউমোরাল এবং অ্যাডাপটিভের সেল কি কি আছে, সেই সেলগুলো আমরা এখানে পড়বো। হিউমোরাল ইমিউনিটির সেল কি আর সেল মেডিয়েটেড সেল কি? দেখেন, ইনেট এবং অ্যাডাপটিভ, আমি একটু আগে যেটা বলেছিলাম, দুটার ক্ষেত্রেই হিউমোরাল এবং সেল মেডিয়েটেড পোর্শন আছে। তাহলে ইনেটের প্রশ্ন আসবে, ইনেটের হিউমোরাল কারা? এরা। প্রশ্ন আসবে ইনেটের সেল মেডিয়েটেড কারা? এরা। প্রশ্ন আসবে অ্যাডাপটিভের হিউমোরাল কারা? এরা। অ্যাডাপটিভের সেল মেডিয়েটেড কারা? এরা। এভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এখন তাহলে আমরা সহজ করে কিভাবে মনে রাখবো ইনেটের সেল কারা? ইনেটের সেল হচ্ছে সেই মাস্ট কিল বিডি ম্যান, তাই তো? তার মানে এইখানে যত সেল আছে সেই মাস্ট কিল বিডি ম্যানের বাইরে তো কোনো সেল নাই, ইনেটের যত সেল আছে, তাই তো? সেই মাস্ট কিল বিডি ম্যানের মধ্যে এমকেডি এরা হচ্ছে সেল মেডিয়েটেড, আর বাকি যারা থাকে তারা হচ্ছে হিউমোরাল। এমতে কি হয়? ম্যাক্রোফেজ, কেতে হয় কিলার সেল বা ন্যাচারাল কিলার সেল, আর ডিতে হয় ডেনড্রাইটিক সেল। ঠিক আছে, তাহলে এমকেডি এরা বাদে বাকি সবাই হচ্ছে এই হিউমোরাল ইমিউনিটির পার্ট। আর অ্যাডাপটিভ ইমিউনিটির সেল কয়টা ছিল? সকল লিম্ফোসাইট আর প্লাজমা সেল। লিম্ফোসাইট হচ্ছে দুইটা, একটা হচ্ছে বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট। টি হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি, টি হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি। টি এর যত সাব টাইপ আছে সবই সেল মেডিয়েটেড ইমিউনিটি। বাকি যে দুইটা থাকে, একটা হচ্ছে বি সেল এবং প্লাজমা সেল, এরা হচ্ছে হিউমোরাল ইমিউনিটির পার্ট। ঠিক আছে, তাহলে এভাবে আমরা মনে রাখবো। এখন পরীক্ষায় একটু চেঞ্জ করে আসতে পারে, হয়তো ইনেটেড সেল মেডিয়েটেড কারা এইভাবে নাও দিতে পারে, শুধু দিতে পারে যে সেল মেডিয়েটেড ইমিউনিটির সেল কি কি আছে, তখন এই টোটালটা থেকে উত্তর হবে। আসতে পারে হিউমোরাল ইমিউনিটির সেল কি কি আছে, তখন এই টোটালটা থেকে উত্তর হবে। ঠিক আছে, তাহলে এবারে আমরা একটা প্রশ্ন দেখি। দেখেন, কম্পোনেন্ট অফ সেল মেডিয়েটেড ইমিউনিটি, তাহলে ইনেট নাকি অ্যাডাপটিভ কোনটা চেয়েছে? কোনোটাই আলাদা করে চাইনি, তার মানে এখানে যারা আছে সবাই উত্তরে ট্রু হবে। এখানে কারা আছে দেখি, ওই যে এমকেডি, তাই তো? এমকেডি এরা এবং সকল টি সেল, সকল টি সেল এরা বাদে সব ফলস, এরা হবে ট্রু। তাহলে দেখি আমরা এমকেডি আছে কিনা। আচ্ছা, এই যে ম্যাক্রোফেজ এম, তারপর হচ্ছে কে, কিলার সেল নাই, ডেনড্রাইটিক সেল নাই, এমকেডি বাদ। সকল ধরনের টি সেল, দেখি টি সেল কারা আছে, মেমোরি টি সেল হোক, মেমোরি টি সেল, টি সেল তো উত্তর ট্রু। CD4 লিম্ফোসাইট এটা এক ধরনের টি সেল, তার মানে এটাও উত্তর ট্রু। বাকি যারা আছে তার উত্তর ফলস, সহজ হিসাব। ঠিক আছে, তাহলে এটা আপনারা পারলেন, এইভাবে এটাও পারবেন। এবারে হোস্ট ডিফেন্স, পেজ নাম্বার 13। তো হোস্ট ডিফেন্স বলতে কি বোঝায়? ইমিউনিটিটাই হচ্ছে হোস্ট ডিফেন্স। এটা আসলে আলাদা করে পড়ার কিচ্ছু নাই, কিছু কিছু বইয়ে এই হোস্ট ডিফেন্স শব্দটা ইউজ করে, এই জন্য আমি এটা এখানে রেখেছি। তাহলে ইমিউনিটি যদি দুই প্রকার হয়, স্পেসিফিক, নন স্পেসিফিক, ইনেট বা অ্যাডাপটিভ, এরকম যদি হয়, হোস্ট ডিফেন্সও দুই প্রকার, কারণ দুইটা সেম জিনিস। নন স্পেসিফিক হোস্ট ডিফেন্স অর্থাৎ নন স্পেসিফিক ইমিউনিটি, এবং স্পেসিফিক হোস্ট ডিফেন্স অর্থাৎ স্পেসিফিক ইমিউনিটি। তাহলে এই দেখেন, ওই নন স্পেসিফিক হোস্ট ডিফেন্সের মধ্যে যারা আছে, ওই যে ইনেট ইমিউনিটির যারা কম্পোনেন্ট তারাই হচ্ছে এখানে ট্রু হবে। আর স্পেসিফিক ডিফেন্সের মধ্যে যারা অ্যাডাপটিভ ইমিউনিটি কম্পোনেন্ট তারা এখানে ট্রু হবে। শুধুমাত্র একটা জিনিস আলাদা আছে, এটা মনে রাখবেন, সেটা কি? হার্ড ইমিউনিটি। আমরা কোভিড যুগে হার্ড ইমিউনিটির ব্যাপারে অনেক আমরা শব্দটা শুনতে পেয়েছি। তো এই হার্ড ইমিউনিটি হচ্ছে স্পেসিফিক ইমিউনিটির পার্ট। এই এক্সট্রা ইনফরমেশন শুধুমাত্র এখান থেকে মনে রাখতে হবে। এটা 1 স্টার, অত বেশি আসবে না, জাস্ট এই নামটা দেখানোর জন্য আমি এটা রেখেছি। এইবারে অ্যাডাপটিভ ইমিউনিটির ক্লাসিফিকেশনটা আমরা একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে, আমরা জানি প্রথম বক্স থেকে আমরা দেখেছি
অ্যাডাপটিভ ইমিউনিটি দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। কোনটা কি একটু বুঝলে আমাদের আর মুখস্থ করতে হবে না। অ্যাক্টিভ মানে কি? কেউ কাজ করছে, কেউ কোনো একটা কাজে অংশগ্রহণ করছে, তার মানে সে অ্যাক্টিভ। ঠিক আছে? তো আমরা জানি অ্যাডাপটিভ ইমিউনিটিতে অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডিটা যদি আমার বডি কষ্ট করে কাজ করে তৈরি করে, তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি। আর যদি বডি কষ্ট করে কাজ না করে রেডিমেড অ্যান্টিবডি পায়, সেটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। তাহলে দুইটা শব্দ মনে রাখবো। অ্যাক্টিভ মানে সরাসরি বডি কাজ করবে, আর কাজ না করে রেডিমেড পাবে। রেডিমেড পাওয়াটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। আমি যদি খাবার রান্না করে খাই, সেটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি। আমি যদি খাবার হোটেল থেকে কিনে এনে খাই, সেটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। তাহলে এই অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটোই আবার দুই প্রকার, ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল। এইটাও ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল, এই দুই প্রকার করে ভাগ করা যায়। এইবারে আমি কোনটা কি একটু বিস্তারিত আলোচনা করব। মনে করেন আমার দেহের একটা ইনফেকশন হলো, ধরলাম আমি আমার করোনা দ্বারা আমি ইনফেক্টেড হলাম, আমার কোভিড-19 ডিজিজ হলো। তাহলে আমার দেহের ভেতরে যখন করোনা ইনফেকশন হলো, আমার দেহ কি করলো? এই ইনফেকশনের বিরুদ্ধে, এই কোভিড-19 ভাইরাসের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করলো। এই যে আমার বডি কষ্ট করে অ্যান্টিবডি তৈরি করলো, তাই এটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি। এই ভাইরাসটা তো আমি নিজে থেকে ঢোকে নাই, প্রাকৃতিকভাবে আমার শরীরের ভেতরে সেটা ঢুকে গিয়েছে, তাই একটা অ্যাক্টিভ হলেও ন্যাচারাল। এবার ধরেন আমি করোনার ভ্যাকসিন নিলাম, ঠিক আছে? সে ভ্যাকসিনের বিরুদ্ধে বডি কষ্ট করে অ্যান্টিবডি তৈরি করলো, তার মানে এটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি, যেহেতু বডি কষ্ট করে তৈরি করেছে। কিন্তু এই ভ্যাকসিনটা তো প্রাকৃতিকভাবে আমার শরীরের ভেতর ঢুকে নাই, আমি ইঞ্জেকশন দিয়ে পুশ করেছি, তাই এটা অ্যাক্টিভ হলেও এটা আর্টিফিশিয়াল। ঠিক আছে? এবার আসি প্যাসিভ। প্যাসিভ মানে কি? রেডিমেড জিনিস, সহজ কথা। এখন বাচ্চা তার মায়ের কাছ থেকে রেডিমেড অ্যান্টিবডি পাচ্ছে, হয় প্লাসেন্টার মাধ্যমে অথবা বুকের দুধের মাধ্যমে। যেহেতু বাচ্চা রেডিমেড পাচ্ছে, তাই এটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। বাচ্চা এখন জোর করে মায়ের কাছ থেকে নেয় নাই, এটা প্রাকৃতিক উপায়ে মা থেকে বাচ্চার দেহে চলে যাচ্ছে, তাই এটা হচ্ছে প্যাসিভ হলেও ন্যাচারাল। আবার আমরা অনেক সময় আইভিআইজি দেই, তাই না? যেমন হচ্ছে জিবিএস হলে আমরা আইভিআইজি দেই, অথবা আমাদের টিটেনাস হলে টিআইজি দেই, টিটেনাস ইমিউনোগ্লোবুলিন দেই। এখানে আমরা কি করি? সরাসরি অ্যান্টিবডি শরীরের ভেতরে প্রবেশ করাচ্ছি, রেডিমেড অ্যান্টিবডি আমার শরীর পাচ্ছে, তার মানে এটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। এখন এই অ্যান্টিবডিটা প্রাকৃতিক উপায়ে পাচ্ছি না, আমরা জোর করে ইনজেকশন দিয়ে দিচ্ছি, তাই এটা প্যাসিভ এবং আর্টিফিশিয়াল। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এটা আপনাদের বইয়ে নাই, এই ছবিটা নাই, আপনারা চাইলে একটি স্ক্রিনশট নিয়ে আপনাদের বইয়ে এঁকে রাখতে পারেন। ওকে, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এই ছবিটা আপনাদের বইয়ে নাই, আপনারা চাইলে এটা স্ক্রিনশটটা রাখতে পারেন। তাহলে বইয়ে অ্যাক্টিভ ইমিউনিটি সম্পর্কে কি লেখা আছে সেটা আমরা দেখব। পেজ নাম্বার 13 আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ ইমিউনিটির অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। এটা 2টা স্টার, এটা পরীক্ষায় আসতে পারে। এখন অ্যাডভান্টেজ কি আমি একটু যদি খেয়াল করি, এভাবে আমরা চিন্তা করতে পারি। এই যে আপনারা আজকে শীট দাগাচ্ছেন, ক্লাসটা করছেন, করে শীট দাগাচ্ছেন, দাগিয়ে আপনার শীটটা গোছাচ্ছেন। এই যে শীটটা গোছাচ্ছেন, নিজে নিজে কষ্ট করে শীটটাকে তৈরি করছেন, এটাতে কি হচ্ছে? সময় বেশি লাগছে, তাই না? তার মানে অ্যাক্টিভ ইমিউনিটি হচ্ছে স্লো, এটা হচ্ছে এটা ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, স্লো। কিন্তু এই যে নিজে নিজে শীট গুছিয়ে আপনারা পড়ছেন, এই পড়াটা বেশি দিন মনে থাকবে, লং লাস্টিং করবে। ঠিক তেমনই তার মানে অ্যাক্টিভ ইমিউনিটি হচ্ছে এটা লং টার্ম প্রোটেকশন দিবে। ঠিক আছে, তারপর আমরা চলে যাই প্যাসিভ ইমিউনিটির সুবিধা অসুবিধা দেখবো আমরা। এটা পেজ নাম্বার 14 আমরা পাবো, এটাও ডাবল স্টার। তাহলে অ্যাক্টিভ ইমিউনিটির উল্টোটা হবে প্যাসিভ ইমিউনিটি। আপনি যদি কারো রেডিমেড শীট নিয়ে পড়েন, যে গতবার চান্স পেয়েছিল অনেক ভাই আপু, তার শীট নিয়ে আমি পড়লাম, তাহলে কি হবে? সেই শীটটা আপনার গোছানো লাগছে না, আপনি রেডিমেড পাচ্ছেন। আর রেডিমেড পাওয়া মানে প্যাসিভ। ঠিক আছে, যেহেতু রেডিমেড শীট পাচ্ছেন, আপনার শীট গোছাতে টাইম লাগলো না, অর্থাৎ এইটা হবে খুব র্যাপিড। প্যাসিভ ইমিউনিটি হবে র্যাপিড, ইমিডিয়েট অনসেট। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কি? যেহেতু রেডিমেড জিনিস পাচ্ছেন, আপনার এটা বেশি দিন আসলে মনে থাকবে না। নিজে শীত গুছিয়ে পড়লে বেশি দিন মনে থাকতো, এটা বেশি দিন মনে থাকবে না, তাই এটা হচ্ছে শর্ট লাইফ স্প্যান। তাহলে এটা হচ্ছে ঠিক উল্টোটা।
এক্সট্রা একটা ইনফরমেশন আমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটির কারণে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হতে পারে। পরীক্ষায় অপশনে থাকে যে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন কোন ইমিউনিটিতে হয়, উত্তর কি হবে? প্যাসিভ ইমিউনিটি। তাহলে এটা হচ্ছে দুটা স্টার। আমরা এবার একটু আবার ব্যাকে চলে আসি। ব্যাকে এসে আমরা এবার প্রশ্নগুলো দেখব যে আমরা কেমন পারি, এবং তার আগে আমরা দেখব অ্যাক্টিভ ইমিউনিটি কিভাবে প্রডিউসড হয়। অ্যাক্টিভ ইমিউনিটি তিনটা উপায়ে প্রডিউসড হতে পারে। কিভাবে? অ্যাক্টিভ মানে কি? বডি কষ্ট করে তৈরি করবে, তার আগে তো আমার সেই জীবাণুটা দেহের ভেতরে প্রবেশ করতে হবে। জীবাণুটা ন্যাচারালি প্রবেশ করলে দুইটা বিষয় হতে পারে, একটা হচ্ছে ক্লিনিক্যাল বা সাব ক্লিনিক্যাল ইনফেকশন। জীবাণু ঢোকার পর যদি রোগের সাইন সিমটম প্রকাশ পায় সেটা হচ্ছে ক্লিনিক্যাল ইনফেকশন, অর্থাৎ ডিজিজ। যদি সাইন সিমটম প্রকাশ না পায়, জীবাণু আছে কিন্তু এখনো সাইন সিমটম প্রকাশ পেল না, এটা হচ্ছে সাব ক্লিনিক্যাল ইনফেকশন। তারপর হচ্ছে ইমিউনাইজেশন, অর্থাৎ আমরা যে ভ্যাকসিনটা দেই সেই ভ্যাকসিনের বিরুদ্ধেও বডি অ্যাক্টিভলি অ্যান্টিবডি তৈরি করে, এভাবেও অ্যাক্টিভ ইমিউনিটি প্রডিউসড হতে পারে। আর এটা হচ্ছে এক্সপোজার টু মাইক্রোবিয়াল প্রোডাক্ট, অর্থাৎ টক্সিন, টক্সয়েড ইত্যাদি। ঠিক আছে, আমরা জানি অনেক ব্যাকটেরিয়া বিভিন্ন টক্সিন রিলিজ করে, সেই টক্সিনের বিরুদ্ধেও কিন্তু আমার বডি অ্যান্টিবডি তৈরি করে। তাহলে আমরা পেলাম অ্যাক্টিভ ইমিউনিটি তিন ভাবে তৈরি হয়, একটা হচ্ছে ক্লিনিক্যাল বা সাব ক্লিনিক্যাল ইনফেকশন, একটা হচ্ছে ভ্যাকসিনেশন, আর একটা হচ্ছে বিভিন্ন টক্সিন বা টক্সয়েড, অর্থাৎ মাইক্রোবিয়াল প্রোডাক্ট আমরা যাদেরকে বলি, সরাসরি জীবাণু না, জীবাণুর প্রোডাক্ট, তার বিরুদ্ধেও অ্যান্টিবডি তৈরি হয়। দেখি আমরা কেমন পারি। অ্যাক্টিভ ইমিউনিটি ক্যান বি অ্যাচিভড বাই ভ্যাকসিনেশন, উত্তর ট্রু। ভ্যাকসিন দিলে বডি তার বিরুদ্ধে অ্যাক্টিভলি অ্যান্টিবডি তৈরি করে। সাব ক্লিনিক্যাল ইনফেকশন, এটা উত্তর ট্রু। ক্লিনিক্যাল ডিজিজ হলেও তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়, সেই জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়। ইমিউনোগ্লোবিউলিন, সরাসরি যদি আমি ইমিউনোগ্লোবিউলিন পাই, রেডিমেড পাওয়া মানে প্যাসিভ ইমিউনিটি। ঠিক আছে, তার মানে এটা উত্তর ফলস। সিরাম বা সিরা, আমরা জানি সিরাম বলতে সাধারণত আসলে অ্যান্টিবডিকে বোঝায়, কারণ অ্যান্টিবডিটা সিরামেই থাকে। এই জন্য টিটেনাস ইমিউনোগ্লোবুলিনকে অনেক সময় এটিএস বলে, তাই না? অ্যান্টি টিটেনাস সিরাম বলে, আমরা অনেকেই উপজেলা লেভেলে এটা নামটা শুনে থাকবো। তাহলে সিরাম মানে এখানে ইমিউনোগ্লোবুলিন বোঝাচ্ছে, এটা উত্তর ফলস। অ্যাক্টিভ ইমিউনিটি ইজ ইনডিউসড বাই প্লাসেন্টাল ট্রান্সফার অফ অ্যান্টিবডি, অর্থাৎ বাচ্চা প্লাসেন্টার মাধ্যমে রেডিমেড অ্যান্টিবডি পাচ্ছে, ট্রান্সফার হয়ে সেটা বাচ্চার কাছে যাচ্ছে। রেডিমেড পাওয়া মানে প্যাসিভ, এটা উত্তর ফলস। তাহলে কন্ট্রাক্টিং স্পেসিফিক ইনফেকশন হলে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়, এটা উত্তর ট্রু। ভাইরাল ইনফেকশন, ভাইরাল হোক ব্যাকটেরিয়াল হোক যাই হোক, তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়, উত্তর ট্রু। কনজুগেট ভ্যাকসিন, সেটা কনজুগেট হোক আর আনকনজুগেট হোক, ভ্যাকসিন মানেই তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে, এটা উত্তর ট্রু। এইসব শব্দ স্যাররা কনফিউজ করার জন্য যোগ করে, আমরা কনফিউজড হব না। ইনজেকশন অফ মনোক্লোনাল অ্যান্টিবডি, মনোক্লোনাল হোক আর পলিক্লোনাল হোক, অ্যান্টিবডি রেডিমেড পাওয়া মানে সেটা প্যাসিভ ইমিউনিটি, তার মানে এখানে এটা উত্তর ফলস। ঠিক আছে, আমরা একটু খেয়াল করলে এই সবগুলো উত্তর করতে পারবো। তারপর পেজ নাম্বার 14, আমরা তো প্যাসিভ ইমিউনিটি তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এটা শিখে ফেললাম, এটা হচ্ছে দুইটা স্টার। তারপর আমরা পড়ে ফেলবো ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি, পেজ নাম্বার 14 এটা আছে। এইটা হচ্ছে ইনফিনিটি স্টার একটা বক্স। এখানেও মজার ব্যাপার হচ্ছে, আপনারা যদি এতক্ষণ লেকচার বুঝে থাকেন, এইখানে যা আছে সব আপনারা অটোমেটিক পারবেন। দেখি কেমন পারেন। অ্যাক্টিভ পার্টিসিপেশন বাই হোস্ট, এটা কোথায় হবে? অ্যাক্টিভ নাকি প্যাসিভে? অবশ্যই অ্যাক্টিভ ইমিউনিটিতে হবে। যেখানে অ্যাক্টিভ পার্টিসিপেশন সেখানে অ্যান্টিবডি তৈরি করতে সময় লাগবে, তার মানে এটা হচ্ছে স্লো অনসেট। মেমোরি সেল থাকবে কোথায়? যেই কাজটা, যে শীটটা আপনারা নিজে গোছাবেন, সেই পড়াটা বেশি দিন মেমোরিতে থাকবে, অর্থাৎ অ্যাক্টিভলি কাজ করলে মেমোরিতে বেশি দিন থাকে, তার মানে অ্যাক্টিভ ইমিউনিটিতে মেমোরি সেল থাকবে। তাহলে ইমিউনোলজিক্যাল মেমোরি এটা অ্যাক্টিভ ইমিউনিটিতে পাওয়া যাবে, প্যাসিভে পাওয়া যাবে না। আর মেমোরি থাকা মানেই সেটা কি বলেছিলাম, লং লাস্টিং প্রোটেকশন হবে, তাই না? তার মানে লং লাস্টিং প্রোটেকশন পাওয়া যাবে অ্যাক্টিভ ইমিউনিটিতে। মেমোরি থাকা মানেই সেকেন্ডারি রেসপন্স হওয়া সম্ভব। মনে করেন আপনার সাথে আমার জীবনের প্রথমবার দেখা হলো, দেখা হওয়ার পর এটা হচ্ছে প্রাইমারি রেসপন্স। পরবর্তীতে আমার সাথে আপনার দেখা হলো, কিন্তু আপনার চেহারা আমার মেমোরিতেই নাই, তখন কি আমরা দেখা হলে কথা বলবো না, আমাদের সেকেন্ডারি রেসপন্স হবে না, কারণ আপনি আমার মেমোরিতেই নাই। কিন্তু যদি আপনার চেহারা আমার মেমোরিতে থাকে, রাস্তাঘাটে দেখা হলে হয়তো আমরা একটা হাই হ্যালো করবো, সৌজন্য বিনিময় করব। তার মানে মেমোরিতে থাকলেই কেবল সেকেন্ডারি রেসপন্স হওয়া সম্ভব।
ঠিক আছে, তাহলে মেমোরি আছে কার? অ্যাক্টিভ ইমিউনিটির। তাহলে সেকেন্ডারি রেসপন্স হওয়া সম্ভব অ্যাক্টিভ ইমিউনিটির, প্যাসিভে সেটা সম্ভব না। হাইপার সেন্সিটিভিটি কোথায় হয়? আগে বলেছি এটা প্যাসিভে হয়। ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল কার কার আছে? দুজনেরই আছে। অ্যাক্টিভের ন্যাচারালের এক্সাম্পল কি? ক্লিনিক্যাল বা সাব ক্লিনিক্যাল ইনফেকশন। প্যাসিভের ন্যাচারালের এক্সাম্পল কি? বাচ্চা তার মায়ের কাছ থেকে পাওয়া। মায়ের কাছ থেকে দুই ভাবে পেতে পারে, তাই না? আমরা জানি একটা হচ্ছে প্লাসেন্টার মাধ্যমে, একটা ব্রেস্ট মিল্কের মাধ্যমে। কোন মাধ্যমে কোন অ্যান্টিবডি পায় এটা পরীক্ষায় আসে। ঠিক আছে, মনে রাখবেন প্লাসেন্টার মাধ্যমে পায় আইজিজি, এটা এসবি হিসেবে পরীক্ষায় আসে যে প্লাসেন্টা ক্রস করে কোন অ্যান্টিবডি, আইজিজি। পরীক্ষায় আসে ব্রেস্ট মিল্কের মাধ্যমে কোনটা পায়। আমরা প্রথম দিকে পড়েছিলাম যে সিক্রেশনে থাকে আইজিএ, ব্রেস্ট মিল্ক এক ধরনের সিক্রেশন, তার মানে এখানে বাচ্চা পাবে আইজিএ। এই দুইটা তথ্য এসবি হিসেবে পরীক্ষায় আসতে পারে। এখন অ্যাক্টিভের আর্টিফিশিয়াল কোনটা? আর্টিফিশিয়াল হচ্ছে ভ্যাকসিন, আমরা ভ্যাকসিন দিলাম আর্টিফিশিয়ালি, তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হলো, এটা হচ্ছে অ্যাক্টিভের আর্টিফিশিয়াল। প্যাসিভের আর্টিফিশিয়াল কি? প্যাসিভের আর্টিফিশিয়াল হচ্ছে রেডিমেড অ্যান্টিবডি দিলাম, আমার বডি রেডিমেড জিনিস পেল, এটা হচ্ছে প্যাসিভের আর্টিফিশিয়াল। তো কোন কোন অ্যান্টিবডি আমরা রেডিমেড দিতে পারি, অর্থাৎ প্যাসিভ ইমিউনাইজেশন আমরা আর্টিফিশিয়ালি কোন কোন রোগের ক্ষেত্রে করতে পারি, এটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে। যেমন এখানে দেওয়া আছে কি টিআইজি, অর্থাৎ টিটেনাসের বিরুদ্ধে আমরা সরাসরি অ্যান্টিবডি দিতে পারি। তারপর অ্যান্টি ডিপথেরিয়া সিরাম, ডিপথেরিয়ার বিরুদ্ধে আমরা দিতে পারি। অ্যান্টি র্যাবিস ইমিউনোগ্লোবুলিন, র্যাবিসের বিরুদ্ধে আমরা সরাসরি ইমিউনোগ্লোবুলিন দিতে পারি। তারপর আসে পরীক্ষায় যে বোটুলিজমের বিরুদ্ধে অ্যান্টি বোটুলিজম, এই বোটুলিজমের বিরুদ্ধে আমরা সরাসরি অ্যান্টিবডি দিতে পারি। তাহলে পরীক্ষায় এটা অপশনে থাকলে এটাও আমরা ট্রু দিব। ঠিক আছে, তাহলে কোন কোন রোগের বিরুদ্ধে প্যাসিভ আর্টিফিশিয়াল ইমিউনাইজেশন করা সম্ভব সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপর অ্যাক্টিভ ইমিউনিটি, এখানে অ্যান্টিবডি এবং টি সেল দুইটাই পার্টিসিপেট করবে, তার মানে কি একাধিক জিনিস পার্টিসিপেট করলো। আর প্যাসিভ ইমিউনিটিতে শুধুমাত্র অ্যান্টিবডি পাবো। আমরা কি রেডিমেড টি সেল কখনো দিতে দেখছেন? দিতে দেখি নাই, রেডিমেড অ্যান্টিবডি দিতে দেখছি। তার মানে প্যাসিভ ইমিউনিটিতে আসলে শুধুমাত্র অ্যান্টিবডি পার্টিসিপেট করা সম্ভব, টি সেল পার্টিসিপেট করা সম্ভব না, কিন্তু অ্যাক্টিভে দুটাই সম্ভব। এই জন্য জীবনে অ্যাক্টিভলি কিছু করবেন, নিজে নিজে শীট গোছাবেন, নিজে নিজে শীট নিজের মতো করে তৈরি করবেন, পড়া বেশি দিন মনে থাকবে, সেকেন্ডারি রেসপন্স ভালো হবে, যদিও বা সময় একটু বেশি লাগবে। তাহলে দেখি আপনারা কেমন পারেন। প্যাসিভ ইমিউনাইজেশন ইজ গিভেন ইন, প্যাসিভ রেডিমেড অ্যান্টিবডি দিব কখন? এন্টেরিক ফিভার, এখানে ছিল এটা এন্টেরিক ফিভার ছিল না, তাহলে উত্তর ফলস। ডিপথেরিয়া ছিল অ্যান্টি ডিপথেরিয়া সিরাম, উত্তর ট্রু। রেবিস ছিল অ্যান্টি রেবিস ইমিউনোগ্লোবুলিন, উত্তর ট্রু। অ্যান্টি বটুলিজম ইমিউনোগ্লোবুলিন আমি লিখে দিয়েছিলাম, উত্তর ট্রু। কলেরা সেখানে ছিল না, তার মানে এটা হচ্ছে উত্তর ফলস। ঠিক আছে, একটু খেয়াল করলে সবগুলো উত্তর আপনারা পারবেন। এবারে হার্ড ইমিউনিটি, এটা এক ধরনের স্পেসিফিক ইমিউনিটি, আমরা একটু আগে পড়েছিলাম। এখান থেকে বেশি কিছু আসলে জানার নেই, আমাদেরকে শুধু মনে রাখতে হবে হার্ড ইমিউনিটির অপর নাম হচ্ছে কমিউনিটি ইমিউনিটি। ঠিক আছে, কমিউনিটি ইমিউনিটি। আর যেটা মনে রাখতে হবে এই ছবিটা, সেটা কি দেখেন, এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এই যে যারা এখানে সুন্দর হাসি দিয়ে রেখেছে এরা হচ্ছে সব ইমিউনাইজড পারসন, আর যে লাল সে হচ্ছে ইনফেক্টেড পারসন। তাহলে এখানে কয়টা আমরা গুনি? 1 2 3 4 5 6 7 8 9, 9 জন মানুষ ইমিউনাইজড আর একজন মানুষ লাল অর্থাৎ ইনফেক্টেড। 9 মানে কি 90%। তাহলে আমি এটা বলতে পারি যদি হার্ড ইমিউনিটি প্রোভাইড করতে হয় 90% মানুষকে ইমিউনাইজড থাকতে হবে, তাহলে বাকি 10% ইনফেক্টেড হলেও জীবাণু ছড়াবে না। ঠিক আছে, এটা আমাকে তাহলে মনে রাখতে হবে যে কত পার্সেন্ট ইমিউনাইজড করলে হার্ড ইমিউনিটি হয়? 90%, অ্যারাউন্ড 90%, কোথাও হয়তো 85 দেওয়া আছে, এটা আমরা 90 গ্রস হিসেবে মনে রাখবো। এইবার ভ্যাকসিন নিয়ে একটু পড়ালেখা। আমরা ভ্যাকসিনটা পড়বো বা আপনারা হয়তো পড়ে ফেলেছেন মাইক্রোবায়োলজিতে, তারপরেও আমরা কিছু বিষয় এই চ্যাপ্টারে একটু আলোচনা করব। একটা হচ্ছে লাইভ এবং কিল ভ্যাকসিনের পার্থক্য, এইটা ইনফিনিটি স্টার পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসে। আচ্ছা, এখান থেকে আমি সহজে যেটা মনে রাখতে বলি যে লাইভ মানে সবকিছু ভালো, এই কথাটা মনে রাখবেন।
এক্সেপশন আছে সেটা আমি বলছি। লাইভ মানে ভালো উইথ সাম এক্সেপশনস। ভালো কি দেখেন, ডিউরেশন, লাইভে হচ্ছে লঙ্গার। তারপর হচ্ছে ইফেক্টিভনেস, লাইভে গ্রেটার। অ্যান্টিবডি প্রোডাকশন, লাইভে আইজিএ আইজিজি দুটাই হয়, আর কিল্ডে শুধুমাত্র আইজিজি হয়, তার মানে এখানেও লাইভ ভালো। সেল মিডিয়েটেড ইমিউনিটি, লাইভে আছে কিল্ডে নাই, যদিও থাকে উইক, দুর্বল, তার মানে এইটাও লাইভ ভ্যাকসিনের ক্ষেত্রে ভালো। তারপর ইন্টারাপশন অফ ট্রান্সমিশন অফ ভিরুলেন্ট ভাইরাস, ভিরুলেন্ট ভাইরাসের ট্রান্সমিশনটাকে ইন্টারাপ্ট করতে পারে কিনা, পারে, দুজনই পারে, বাট লাইফটা হচ্ছে মোর ইফেক্টিভ আর কিলটা হচ্ছে লেস ইফেক্টিভ, তার মানে এইখানেও লাইভ ভালো। তাহলে লাইভের দেখেন সবকিছুই ভালো, আমরা সহজ ভাষায় এটা মনে রাখতে পারি, তাহলে আলাদা করে আর মুখস্থ করতে হবে না। এখন কিছু এক্সেপশন আছে, এক্সেপশন গুলা কি, যেহেতু লাইভ ভাইরাস একটা লাইভ অর্গানিজম, এটা পরবর্তীতে রিভার্সন টু ভিরুলেন্স, অর্থাৎ সে আক্রমণাত্মক হয়ে যেতে পারে, এটা লাইভে সম্ভব। কিন্তু মরা ভাইরাস বা মরা একটা জীবাণু, ও কিভাবে নতুন করে আক্রমণাত্মক হবে, ও আর পারবে না। এইটা হচ্ছে লাইভের একটা খারাপ দিক, যে সে আবার নতুন করে ভিরুলেন্ট বা আক্রমণাত্মক হতে পারে। আরেকটা অসুবিধা হচ্ছে, লাইভ ভাইরাসকে যদি আমরা সংরক্ষণ করতে চাই, অনেক লো টেম্পারেচার লাগে, রুম টেম্পারেচারে রাখা যায় না। তাহলে রুম টেম্পারেচারে রাখা যায় না, এটার স্টেবিলিটি রুম টেম্পারেচারে লো, এটা হচ্ছে একটা লাইভ ভ্যাকসিনের অসুবিধা। যেহেতু কিল্ড, ও তো মরেই গেছে, ও তো অত সংরক্ষণের কিছু নাই, ওকে রুম টেম্পারেচারে রাখলেও সে হাইলি স্টেবল থাকে, এটা হচ্ছে কিল্ডের সুবিধা। তাহলে এগুলোই মূলত মনে রাখতে হবে, লাইভে সবকিছুই ভালো, দুইটা বিষয় বাদে। সেই দুইটা বিষয় কি, সে নতুন করে ভিরুলেন্ট হতে পারে, তাকে রুম টেম্পারেচারে রাখা যায় না। ঠিক আছে, তাহলে এই দুইটা শব্দ মনে রাখলে, দুইটা বাক্য মনে রাখলে আমার এই পুরো বক্স আর মনে রাখার বা মুখস্থ করার দরকার নেই। এরপর ইপিআই শিডিউল ইন বাংলাদেশ, বাংলাদেশে আমরা ইপিআই কি কি ভ্যাকসিন দেই, কোনটা কখন দেই, এটা আমাকে মনে রাখতে হবে, এটা পরীক্ষায় আসে, এইটাও ইনফিনিটি স্টার। আমরা প্রথমে মনে রাখবো 3টা সপ্তাহ, 6, 10, 14 সপ্তাহ। কি বললাম? 6, 10, 14 সপ্তাহ। তারপর 2টা মাস, নবম মাস, 15তম মাস। কখন কোন ভ্যাকসিন দেবো এটা আমাকে মনে রাখতে হবে। প্রথমে বিসিজি ভ্যাকসিন, এটা আমরা সাধারণত জন্মের সময় দেই। যদি জন্মের সময় আমাদের দেশে সাধারণত দেওয়া হয় না, জন্মের সময় যদি না দিয়ে থাকি, দেন আমরা এটা 6 সপ্তাহে দিব, এটা অপশনাল। জন্মের সময় দেওয়া গেলে হয়ে গেল, দেওয়া না হয়ে থাকে আমরা এটা 6 সপ্তাহে দিব। এরপর আমরা 6 সপ্তাহে আর কি দিব, পেন্টাভ্যালেন্ট, আমরা সংক্ষেপে বলি পেন্টা, পেন্টা, ওপিভি, আইপিভি, পিসিভি। তাহলে 6, 10, 14 সপ্তাহ। দেখেন এই 3টা সপ্তাহের জিনিস একই রকম, পেন্টা, ওপিভি, আইপিভি, পিসিভি, পেন্টা, ওপিভি, পিসিভি, 6, 10, 14 সপ্তাহ, পেন্টা, ওপিভি, আইপিভি, পিসিভি। তার মানে সবগুলাতেই 6, 10, 14 সপ্তাহে এই 4টা ভ্যাকসিন, পেন্টা, ওপিভি, আইপিভি, পিসিভি। শুধুমাত্র 10 সপ্তাহে এই আইপিভিটা নাই, দেখছেন এখানে কিন্তু আইপিভি নাই, শুধুমাত্র 10 সপ্তাহে আইপিভি নাই, বাকি সবকিছু সেম। তাহলে এভাবে আমরা মনে রাখতে পারি। আর 9 এবং 15 মাসে একই জিনিস, MR অর্থাৎ মিজলস এবং রুবেলা, মিজলস এবং রুবেলা। পরীক্ষায় অপশনে থাকে MMR, উত্তর কি হবে? ফলস। MMR বলতে মাম্পস, মিজলস, রুবেলা। মাম্পস আমাদের দেশে আমরা ইপিআই দেই না, এটা আমাকে মনে রাখতে হবে। তাহলে MMR থাকলে ফলস, MR থাকলে ট্রু। এখন আমি তো বললাম পেন্টা, পেন্টাভ্যালেন্ট, তো পরীক্ষায় তো এই শব্দ থাকবে না, কি থাকবে? এইটাকে ভেঙে ভেঙে স্যাররা কোশ্চেন করবে। পেন্টা মানে কি, এখানে 5টা জীবাণুর বিরুদ্ধে ভ্যাকসিন দেওয়া আছে, তারা কারা? আমরা মনে রাখবো ডিপিটি আর এইচ দিয়ে 2টা। ডিপিটি কি? ডিপথেরিয়া পারটুসিস টিটেনাস, ডিপথেরিয়া পারটুসিস টিটেনাস। আর এইচ দিয়ে 2টা, একটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, একটা হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি। হেপাটাইটিস বি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি, এই 3টা এবং 2টা মিলে 5, এটা হচ্ছে পেন্টাভ্যালেন্ট। তারপর ওপিভি এবং আইপিভি। ওপিভি হচ্ছে কি? ওরাল পোলিও ভ্যাকসিন,
এটা আমরা মুখে খাই, এটা হচ্ছে লাইভ ভ্যাকসিন, খেয়াল করেন। তাহলে মানে ওপিভি হচ্ছে লাইভ, আর আইপিভি নামের মধ্যে আছে ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন। ইনঅ্যাক্টিভেটেড বলছি তার মানে এটা হচ্ছে কিল্ড, এটা আমরা ইনজেকশন দিই। আর সর্বশেষে আছে পিসিভি। পিসিভি মানে হচ্ছে নিউমোকক্কাল ভ্যাকসিন। পরীক্ষায় অপশনে অনেক সময় মেনিঙ্গোকক্কাস থাকে, এটা আমাকে খেয়াল করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু নিউমোকক্কাল ভ্যাকসিন, নট মেনিঙ্গোকক্কাল। এরপর ওপিভি এবং আইপিভি, যেটা আমি বললাম, ওপিভি মানে লাইভ, আইপিভি মানে কিল্ড। এদের একটা ভিন্ন নাম আছে, তাই না? আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। এই লাইভের নাম হচ্ছে স্যাবিন, তার মানে যা ওপিভি তাই হচ্ছে স্যাবিন। আর যা আইপিভি সেটা কিল্ড, তার নাম হচ্ছে সক, তার নাম হচ্ছে সক। তাহলে পরীক্ষা আমরা এটা কিভাবে মনে রাখবো? আমি মনে রাখি এভাবে, যেহেতু কিল্ড, কিল্ডে কে আছে, সকে কে আছে, সকে কে আছে, কিল্ডে কে, সকে কে, ঠিক আছে? এইভাবে আমরা মনে রাখতে পারি। অথবা আরেকটা ভিন্নভাবে মনে রাখা যায় যে সাবিনা একটা মানুষের নাম, তাই না? জ্যান্ত একটা মানুষ, তার নাম সাবিনা, তার মানে যেটা জ্যান্ত ভ্যাকসিন ওপিভি সেটাই হচ্ছে লাইভ, সেটাই হচ্ছে সাবিন, সাবিন বা সাবিনা, ঠিক আছে? যেভাবে ইচ্ছা মনে রাখলেই হলো, এগুলো আমাদেরকে মনে রাখতেই হবে। এটা হচ্ছে ইনফিনিটি স্টার। দেখে এবার ভ্যাকসিনস নট ইনক্লুডেড ইন ইপিআই শিডিউল। হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি, ওই যে পেন্টা, পেন্টার মধ্যে কি ছিল? ডিপিটি আর দুইটা এইচ দিয়ে, তার মধ্যে একটা হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি। কি বলেছে? নট ইনক্লুডেড, এটা তো ইনক্লুডেড, তার মানে এটা নটের মধ্যে পড়বে না, উত্তর ফলস। MMR এটা ইনক্লুডেড না, আমাদের মধ্যে ইনক্লুডেড MR, তাই এটা নট ইনক্লুডেড এর মধ্যে ফলস হবে, উত্তর ট্রু। ভ্যাকসিন এগেনস্ট রোটা ভাইরাস, রোটা ভাইরাসের ভ্যাকসিন আমাদের দেশে দেওয়া হয় না, তার মানে এটা নটের মধ্যে ট্রু। হেপাটাইটিস বি এটা দেওয়া হয়, তার মানে এটা নটের মধ্যে ফলস। আর মেনিঙ্গোকক্কাল ভ্যাকসিন এটা আমাদের দেওয়া হয় না, আমাদের নিউমোকক্কালটা দেওয়া হয়, তার মানে এটা নটের মধ্যে ট্রু, ঠিক আছে? তাহলে এভাবে আমরা মনে রাখবো। এবারে পেজ নাম্বার 15-তে বিভিন্ন লাইভ ভ্যাকসিন, তারপর হচ্ছে কিল্ড ব্যাকটেরিয়াল ভ্যাকসিন, কিল্ড ভাইরাল ভ্যাকসিন, এরকম একটা চার্ট আছে। এখানে কিছু নেমোনিক সহ দেওয়া আছে, হ্যাঁ, এখানে নেমোনিক সহ দেওয়া আছে, যেমন রাজীব একটা নেমোনিক, ঠিক আছে? এভাবে নেমোনিক সহ দেওয়া আছে। এই চার্টটা আমাদেরকে পড়ে ফেলতে হবে। এটা ইনফিনিটি স্টার, এটা মূলত আসলে মাইক্রোর পড়া, তবে যেহেতু কোশ্চেন আসে এই জন্য এটা দুই জায়গায় দেওয়া হয়েছে। ফাইনাল পরীক্ষায় ভ্যাকসিন থেকে একটা কোশ্চেন থাকবেই থাকবে, এই জন্য এটা আমরা মাইক্রোতেও পড়তে বলি, আমরা এটা ইমিউনোলজিতেও রিভিশন দিতে বলি, এবং এটা আপনারা পড়ে ফেলবেন, এখান থেকে কোশ্চেন আসে। আমি এটা বিস্তারিত আলোচনা করছি না, নেমোনিক দেওয়া আছে, এটা দেখে একটু আপনারা পড়ে ফেলবেন। তাহলে পেজ নাম্বার 15 এই বক্সটা হচ্ছে ইনফিনিটি স্টার। এইবার ভ্যাকসিন ইউজড ইন পোস্ট স্প্লেনেক্টমি, স্প্লেনেক্টমির পেশেন্টকে আমরা কোন কোন ভ্যাকসিন দেই, এটা পরীক্ষায় আসে, এটা 2টা স্টার। পেজ নাম্বার 15-তে আছে। আমরা মনে রাখি HMP, আমরা HMP শান্টের নাম শুনেছিলাম না, সেই HMP দিয়ে আমরা মনে রাখবো H ফর হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি, M ফর মেনিঙ্গোকক্কাল ভ্যাকসিন, আর P ফর নিউমোকক্কাল ভ্যাকসিন। তাহলে এই HMP দিয়ে আমরা মনে রাখবো। ভ্যাকসিন ইউজড ইন সিওপিডি, সিওপিডির পেশেন্টকে আমরা 2টা ভ্যাকসিন দেই, একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, একটা হচ্ছে নিউমোকক্কাল ভ্যাকসিন। ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোকক্কাল, খেয়াল করেন এখানে কিন্তু ছিল হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, এটা ব্যাকটেরিয়া, কিন্তু এখানে ইনফ্লুয়েঞ্জা শুধু, এটা হচ্ছে সেই ভাইরাস। এই পার্থক্যটা একটু খেয়াল করে পড়বেন। আর নিউমোকক্কাল ভ্যাকসিন তো এখানে আছেই। আর ভ্যাকসিন ইউজড ইন নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রোটিক সিনড্রোমে আমরা মূলত নিউমোকক্কাল ভ্যাকসিনটা দিই, ঠিক আছে? আরো দিতে পারেন, কিন্তু মূলত একটাই দেই, সেটা হচ্ছে নিউমোকক্কাল ভ্যাকসিন। এখান থেকে অনেক সময় ট্রু ফলসের পাশাপাশি SBO আসতে পারে, এটা একটু পড়ে ফেলবেন। এগুলো 2টা স্টার। তারপর টাইপস অফ কোভিড-19 ভ্যাকসিন, এটাও বোধহয় আপনারা মাইক্রোতে পড়ে ফেলার কথা, না পড়ে থাকলে এখান থেকে শীটে টুকে নেবেন, এটাও 2টা স্টার, এটা পরীক্ষা আসতে পারে। সামারি, সামারি মানে কি লিখতে হবে? আর ফর রিডিং, রিডিং পড়বেন, এখান থেকে হুবহু কোশ্চেন আসবে না, আপনাদের কনসেপশনটা যা বোঝালাম সেটাই আর একটু পরিষ্কার হবে। এবার সেলুলার বেসিস অফ ইমিউন রেসপন্স, পেজ নাম্বার 17। তো ইমিউন রেসপন্সের ক্ষেত্রে প্রথমে আমাকে যেটা জানতে হবে, পেজ নাম্বার 17-তে ইমিউনো কম্পিটেন্ট সেল। ইমিউনো কম্পিটেন্ট সেল মানে কি? কম্পিটেন্ট মানে হচ্ছে দক্ষ, যোগ্য, তাই না?
তাহলে ইমিউনো কম্পিটেন্ট সেল মানে যেই সকল সেল ইমিউনিটিতে কাজ করবে তারাই হচ্ছে ইমিউনো কম্পিটেন্ট সেল। ওই যে আপনারা পড়েছিলেন ইনিট ইমিউনিটির সেল মাস্ট কিল বিডিম্যান, আপনারা পড়েছিলেন অ্যাডাপটিভ ইমিউনিটির সেল সকল লিম্ফোসাইট এবং প্লাজমা সেল, তারাই হচ্ছে আসলে ইমিউন কম্পিটেন্ট সেল। আলাদা করে মনে রাখার কোনো দরকার নেই, জাস্ট এই ইমিউন কম্পিটেন্ট সেল মানে যে তারা, এইটা বোঝানোর জন্যই আমি এই স্লাইডটা রেখেছি। ওকে, এখন ইমিউনো কম্পিটেন্ট সেলের অরিজিন সম্পর্কে আমরা একটু জানবো। খেয়াল করেন, আমরা জানি যে বোন মেরো থেকেই এই সকল ব্লাড সেলগুলা, অর্থাৎ ইমিউনো কম্পিটেন্ট সেলগুলো তো মূলত ব্লাড সেল, তারা তৈরি হয়। সেখানে দুইটা প্রোজেনিটর আছে, একটা হচ্ছে মাইলয়েড প্রোজেনিটর, একটা হচ্ছে লিম্ফয়েড প্রোজেনিটর। মাইলয়েড থেকে কারা আসে? আসে হচ্ছে একটা প্লেটলেট। প্লেটলেট আমাদের ইমিউনোলজিক্যাল সেল না, তাহলে এটা আমাদের পড়ার বস্তু না, বাদ। এখান থেকে আসে আরবিসি বা এরিথ্রোসাইট, এটা ইমিউনোলজিতে রোল প্লে করে না, তাই এটা আমরা আজকে পড়বো না। তাইলে মাইলয়েড থেকে আর কারা আসে? মাইলয়েড থেকে আসে মাস্ট সেল, বেজোফিল, ইউজোনোফিল, নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল অর্থাৎ মনোসাইট। এরা সবাই দেখেন এই মাইলয়েড থেকে কিন্তু এসেছে। এখন দেখেন তো একটু খেয়াল করে, এরা কোন ইমিউনিটির পার্ট? এরা সবাই কিন্তু ইনেট ইমিউনিটির পার্ট। তার মানে আমি বলতে পারি সকল মাইলয়েড সেল ইনেট ইমিউনিটির পার্ট। মাইলয়েড থেকে যারাই আসে তারাই ইনেট ইমিউনিটির পার্ট। এবার লিম্ফয়েডের দিকে তাকাই। লিম্ফয়েড থেকে আসে বি সেল, টি সেল অর্থাৎ দুইটা লিম্ফোসাইট এবং ন্যাচারাল কিলার সেল। এরা কারা? ইনেট নাকি অ্যাডাপটিভ? এখানে বি সেল এবং টি সেল হচ্ছে অ্যাডাপটিভ, এনকে সেল হচ্ছে ইনেট। তাহলে আমরা এভাবে বলতে পারি লিম্ফয়েড থেকে যারা আসে তারা অ্যাডাপটিভ এক্সেপ্ট এনকে সেল। লিম্ফয়েড মানে অ্যাডাপটিভ এক্সেপ্ট এনকে সেল। ঠিক আছে, তাহলে এই দুইটা কথা আপনারা পাবেন পেজ নাম্বার 19-এ। দেখেন পেজ নাম্বার 19-এর একদম এই ছবিটার নিচে যে মাইলয়েড সেল হচ্ছে ইনেট ব্রাঞ্চ আর লিম্ফয়েড সেল হচ্ছে অ্যাডাপটিভ ব্রাঞ্চ এক্সেপ্ট এনকে সেল। এই দুইটা কথা ট্রিপল স্টার। তাহলে এই দুইটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, আপনাদের শীটে এটা আছে। এবার পেজ নাম্বার 19-এ আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। মাত্র 3টে ইনফরমেশন, এটা আমি আগেই বলেছি তাই না? সেটা হচ্ছে ডেনড্রাইটিক সেল, ম্যাক্রোফেজ এবং বি লিম্ফোসাইট। আমরা অনেক সময় এই নিমোনিক দিয়ে মনে রাখি, সেটা হচ্ছে বিএমডি। আমরা বোন মেরো ডেন্সিটি করি না, সেই বিএমডি। ঠিক আছে, বি ফর বি সেল, এম ফর ম্যাক্রোফেজ এবং ডি ফর ডেনড্রাইটিক সেল। কোনটা আগে লিখেছি? নেমোনিকে বিএমডি হলেও এখানে কোনটা আগে লেখা? ডেনড্রাইটিক সেল আগে লেখা। তার মানে ডেনড্রাইটিক সেল হচ্ছে এখানে মেইন, সেই সবচেয়ে বেশি অ্যান্টিজেন প্রেজেন্টেশন করবে। সামনে আমরা এটা পাবো। এখন এখানে যেটা নিয়ে কনফিউশনে ভোগেন আপনারা, সেটা হচ্ছে ম্যাক্রোফেজের কিছু ব্যাপার আছে। যেমন ম্যাক্রোফেজ আমরা জানি দেহের বিভিন্ন টিস্যুতে থাকে, বিভিন্ন টিস্যুতে থাকলে তাদের বিভিন্ন নাম হয়। যেমন কি, যেমন পেজ নাম্বার 21-এ এই আপনারা বক্সটা পাবেন। যেমন ম্যাক্রোফেজ যদি লাংসে থাকে তার নাম হয় এলভিওলার ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকে তার নাম হয় মাইক্রোগ্লিয়াল সেল। কিডনিতে থাকলে মেসেঞ্জিয়াল সেল, স্প্লিনে স্প্লিনিক ম্যাক্রোফেজ, সব এখানে আছে। বোন মেরোতে থাকলে অস্টিওক্লাস্ট, নর্মাল টিস্যুতে থাকলে হিস্টিওসাইট। ঠিক আছে, তাহলে এরাও যদি অপশনে থাকে উত্তর ট্রু হবে, কারণ এরাও তো ম্যাক্রোফেজ, আর ম্যাক্রোফেজ মানেই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। আমরা তাহলে 19 নম্বর পেজে ফিরে আসি। এই 3টা ইনফরমেশন ইনফিনিটি স্টার। এখান থেকে প্রায় প্রতি বছর, এক বছর না আসলে তারপরের বার কোশ্চেন থাকেই। ওকে, যেমন এবার আমরা দেখি প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস ইনক্লুড, সেই বিএমডি, এর বাইরে কিছু নাই। ডি, ডি ফর ডেনড্রাইটিক সেল। এম, এম দিয়ে কিন্তু এখানে মাস্ট সেল না, এখানে হচ্ছে ম্যাক্রোফেজ। আর বি ফর বি সেল বা বি লিম্ফোস। এই 3টা ট্রু, এছাড়া দুনিয়ায় যা থাকবে সবই ফলস। ঠিক আছে, আরেকটা কোশ্চেন দেখেন, বিএমডি এর বাইরে সব ফলস। তাহলে এটা ট্রু, এটা ট্রু, এটা ট্রু, এর বাইরে যা আসবে সবই ফলস। এটা দেখেন একই রকম। তাহলে এখান থেকে প্রচুর কোশ্চেন আসবে এবং কোশ্চেনটা উত্তর আপনারা ইজিলি দিতে পারবেন। এবারে পেজ নাম্বার 20, আমরা এবার একটু 20-20 খেলা খেলবো। ঠিক আছে, এই 20 নম্বর পেজ যদি আপনারা একটু বুঝতে পারেন, ইমিউনোলজি বোঝা আপনাদের জন্য খুবই 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 সহজ হয়ে যাবে। আমি যদি উত্তর, মানে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে ভাই ইমিউনোলজি থেকে কোন পেজটা বুঝতেই হবে,
আমি একটা পেজ বুঝতে চাই, আর বেশি বোঝার সময় নাই, আমি বলবো এই 20 নম্বর পেজটা বোঝার চেষ্টা করেন। এই পেজটা যদি আপনারা বুঝেন তাহলে আপনারা সহজেই উত্তর করতে পারবেন। তাহলে এই খুব ভালো মনোযোগের সাথে এই পেজটা আমাদেরকে বুঝতে হবে। এটা কি? এটা হচ্ছে স্পেসিফিক ইমিউনিটি, অ্যাডাপটিভ ইমিউনিটি কিভাবে কোন ফ্লোতে যায় সেটা আমাদেরকে জানতে হবে। আমরা প্রথমে বলেছিলাম না যে অ্যাডাপটিভ ইমিউনিটি ইনেটের উপর নির্ভর করে, তার অন্যতম কারণ হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টেশনের মাধ্যমে অ্যাডাপটিভ ইমিউনিটি শুরু হয়। আর সেই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কারা? ওই যে পড়লাম 3টা সেল, তার মধ্যে 2টাই কিন্তু বি সেল বাদে বাকি 2টা ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, দুটোই হচ্ছে ইনেট ইমিউনিটির পার্ট। তাহলে সেই এপিসি বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল অ্যান্টিজেন প্রেজেন্টেশন করার মাধ্যমে অ্যাডাপটিভ ইমিউনিটি শুরু করবে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জীবাণু। একটা জীবাণু বা ভাইরাস দেহের ভেতরে ঢুকলো, ঢোকার পর কি হবে? ঢোকার পর অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এই জীবাণুকে রিকগনাইজ করবে, চিনবে, আইডেন্টিফাই করবে যে আরে এটা তো একটা জীবাণু, এটা তো একটা ভাইরাস। ঠিক আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে রিকগনাইজ করা। এখন আমার প্রশ্ন হচ্ছে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কেন তাকে রিকগনাইজ করবে, অন্য সেলগুলো কেন রিকগনাইজ করতে পারছে না? কারণ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের গায়ে পিআরআর থাকে, প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর। প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর, এটা হচ্ছে পিআরআর। এইটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের গায়ে থাকে, অন্যান্য সেলের গায়ে আমরা সাধারণত পাই না। এই রিসেপ্টরের মাধ্যমে তারা জীবাণুর মলিকুলার প্যাটার্ন দেখবে, যাকে আমরা বলি প্যাম্প, প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন। প্রত্যেক জীবাণুর মলিকুলার প্যাটার্ন আলাদা আলাদা না? ঠিক তেমনি এটাকে আমরা বলি প্যাম্প, প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন। এই প্যাটার্নটা দেখে এই প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টরের মাধ্যমে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তাদেরকে রিকগনাইজ করল। তাহলে আমরা বলতে পারি, কেউ যদি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হতে চায়, তার একটা শর্ত হচ্ছে তার গায়ে প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর থাকতে হবে। এবার চেনার পরে কি করবে? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এই জীবাণুটাকে ভেতরে ঢুকিয়ে নিবে, অর্থাৎ ফেগোসাইটোসিস করবে, ফেগোসাইটোসিস করবে। তাহলে আমরা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হবার ক্ষেত্রে 2 নম্বর শর্ত হিসেবে বলতে পারি, কেউ যদি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হতে চায় তাকে ফেগোসাইটোসিস করার অ্যাবিলিটি থাকতে হবে। তাহলে ফেগোসাইটোসিস করলো, তারপর কি হবে? তারপর হবে সে এই জীবাণুটাকে হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করবে, পরিবেশন করবে। কিভাবে পরিবেশন করবে এটা আমি আপনাদেরকে একটু বলছি। মনে করেন আমি এক্সাম্পলটা সব জায়গায় দেই। ধরেন আমরা বা জেনেসিস থেকে আমরা কেউ আপনাদের বাসায় বেড়াতে গেলাম, গরমের দিন বেড়াতে গেলাম, আপনারা আমাকে যত্ন করে তরমুজ খেতে দিলেন, তরমুজ প্রেজেন্ট করলেন আমার কাছে, পরিবেশন করলেন। আপনারা কি গোটা তরমুজ নিয়ে এসে দিবেন? গোটা তরমুজ আপনারা নিয়ে আসবেন, আপনারা কি করবেন? কুচি কুচি করে কাটবেন। এরাও যেহেতু হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করবে, পরিবেশন করবে, তার আগে এই ফেগোসাইটোসিস করা জীবাণুটাকে এরকম টুকরা টুকরা করবে, টুকরা টুকরা করবে তরমুজের মতো, যেই প্রক্রিয়াকে আমরা বলছি ডিগ্রেডেশন। এই টুকরা টুকরা করার পর সে প্রেজেন্ট করবে। এখন আপনারা যে তরমুজ কেটেছিলেন সেটাকে হাতে করে নিয়ে এসে দিবেন যে ভাইয়া খান? সেটা অবশ্যই করবেন। আপনার কি করবেন? একটা প্লেটে করে নিয়ে আসবেন। ওরাও একটা প্লেটে করে হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 4 কোণা জিনিসটা, এটা হচ্ছে সেই প্লেট, আর ত্রিভুজ আকার জিনিসটা এটা হচ্ছে জীবাণু। এই প্লেটটার নাম কি? এই প্লেটের নাম হচ্ছে MHC2। MHC2। তাহলে অবশ্যই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের গায়ে MHC2 থাকতে হবে। এটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হবার জন্য 3 নম্বর শর্ত। তার মানে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হতে হলে তার গায়ে প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর থাকতে হবে, তার ফেগোসাইটোসিস করার এবিলিটি থাকতে হবে, এবং তার গায়ে MHC2 থাকতে হবে। এইগুলো থাকার পরে তাকে আমরা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বলতে পারবো। আচ্ছা, এবারে হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করার পর এবার হেল্পার টি সেলের কার্যক্রম শুরু হলো। সে কি করবে? এই হেল্পার টি সেল থেকে টি হেল্পার 1, টি হেল্পার 2, তারপর হচ্ছে টি হেল্পার 17 কিংবা মেমোরি টি হেল্পার সেল তৈরি হবে। বিভিন্ন সিচুয়েশনে যখন যেটা প্রয়োজন, যখন যেটা তৈরি হবার কথা, সেভাবে তৈরি হবে। ঠিক আছে?
তো যদি টি হেল্পার 2 তৈরি হয়, যদি টি হেল্পার 2 তৈরি হয়, খেয়াল করেন এগুলো পরীক্ষায় খুব আসে, এই টি হেল্পার 2 থেকে ইন্টারলিউকিন 4-5 রিলিজ হয়। কি রিলিজ হয়? ইন্টারলিউকিন 4-5। আরো রিলিজ হয় ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 10। আপনারা এখানে লিখে রাখতে পারেন, একটু স্পেস দিয়ে রাখবেন। কেন স্পেস দিবেন আমি বলছি। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে টি হেল্পার 2 থেকে কোন কোন সাইটোকাইন রিলিজ হয়? কোনটা? ইন্টারলিউকিন 4, 5, 6, 10। 4, 5, 6, 10। 6, 10 কেন দূরে রাখলাম? 6, 10 সিক্রেশন হলেও এইখানে 6 এবং 10 কাজ করে না, ওরা এখান থেকে চলে যায়, এই জন্য এদেরকে আলাদা করে আমি রেখেছি। তাহলে এই 4-5 গিয়ে কি করে? এরা বি সেলকে অ্যাক্টিভেশন করে, বি সেলকে অ্যাক্টিভেশন করে। তাহলে পরীক্ষা আসবে বি সেলকে অ্যাক্টিভেট করে কোন সাইটোকাইন? উত্তর কি? 4-5। পরীক্ষা আসতে পারে বি সেল ইজ অ্যাক্টিভেটেড বাই টি হেল্পার টি সেল। উত্তর ট্রু। টি হেল্পার তো তাকে অ্যাক্টিভেট করছে, কার মাধ্যমে করছে? এই ইন্টারলিউকিন 4-5 এর মাধ্যমে অ্যাক্টিভেট করছে। তাহলে একে আমরা বলছি টি ডিপেন্ডেন্ট, মানে টি হেল্পার সেল তো এটা টি সেল, টি ডিপেন্ডেন্ট বি অ্যাক্টিভেশন। টি এর উপর ডিপেন্ড করতেছে বি এর অ্যাক্টিভেশন হওয়া। টি যদি 4-5 বেশি রিলিজ করে বি অ্যাক্টিভেশন বেশি হবে, টি যদি 4-5 কম রিলিজ করে বি অ্যাক্টিভেশন কম হবে। এই জন্য এটাকে বলছি আমরা টি ডিপেন্ডেন্ট বি অ্যাক্টিভেশন। তারপর বি সেল থেকে কিছু পরিমাণ মেমোরি বি সেল তৈরি হবে। পরীক্ষা আসবে মেমোরি সেল কার কার তৈরি হয়? তাহলে কার কার দেখতে পাচ্ছি? একটা হচ্ছে টি সেলের, হেল্পার টি সেল হোক, এটা টি সেল, তো তাহলে টি সেলের মেমোরি তৈরি হয় এবং বি সেলের মেমোরি তৈরি হয়। এর বাইরে পৃথিবীতে অন্য কোনো সেলের মেমোরি তৈরি হয় না, শুধু টি সেল এবং বি সেল। তারপর কিছু পরিমাণ বি সেল তো মেমোরি সেল তৈরি হলো, আর কিছু বি সেল থেকে প্লাজমা সেল তৈরি হলো, এটা হচ্ছে প্লাজমা সেল। ঠিক আছে। তারপর প্লাজমা সেল থেকে এই তীর বরাবর নিচে কোনটা আছে? অ্যান্টিবডি আইজিএম আছে, তাই না? প্রথমে আইজিএম তৈরি হয়। পরীক্ষা আসবে প্রথম তৈরি হয় অ্যান্টিবডি কোনটা? আইজিএম। তারপর আইজিএম থেকে অন্যান্য অ্যান্টিবডিগুলা তৈরি হয়। এটা একটা প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়ার নাম হচ্ছে ক্লাস সুইচিং। ক্লাস সুইচিং। ক্লাস মানে কি? শ্রেণী। সুইচ মানে কি? সুইচ করা, একটা থেকে আরেকটা হওয়া। এই যে আইজিএম, এটা একটা ক্লাস, অ্যান্টিবডি একটা ক্লাস, এখান থেকে অন্য অ্যান্টিবডিতে সুইচ করলো, এটা হচ্ছে ক্লাস সুইচিং। প্রথমে আইজিএম তৈরি হয়, তারপর ক্লাস সুইচিং এর মাধ্যমে অন্য অ্যান্টিবডি তৈরি হয়। এখন সামহাউ ক্লাস সুইচিং যদি না হয় তাহলে কি হবে? তখন শুধুমাত্র আইজিএম পাওয়া যাবে, অন্য অ্যান্টিবডিগুলো পাওয়া যাবে না। আচ্ছা, এখন এই যে ঘটনাগুলো ঘটলো, এটা তখনই হবে যদি অ্যান্টিজেনটা প্রোটিন বা পেপটাইড হয়। প্রোটিন বা পেপটাইড যদি হয় তাহলে এই ঘটনাগুলা ঘটবে। তাহলে এই যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তাকে ধরে প্রেজেন্ট করবে, তাহলেই কেবল টি হেল্পার সেল ইন্টারলিউকিন 4-5 রিলিজ করে বি সেল অ্যাক্টিভেট করবে এবং বি সেল মেমোরি সেল তৈরি করবে এবং এই ক্লাস সুইচিং এর মাধ্যমে সকল অ্যান্টিবডি তৈরি হবে। এখন অ্যান্টিজেন যদি প্রোটিন বা পেপটাইড না হয়ে অন্য অ্যান্টিজেন হয়, যেমন পলিস্যাকারাইড হতে পারে, তখন কি হবে? মনে রাখবেন, পলিস্যাকারাইড হলে এই যে স্টেপগুলো এগুলো বাইপাস করবে। সেই পলিস্যাকারাইড অ্যান্টিজেন সরাসরি গিয়ে বি সেলকে অ্যাক্টিভেট করবে। পলিস্যাকারাইড অ্যান্টিজেন সরাসরি গিয়ে বি সেলকে, এটা ধরলাম পলিস্যাকারাইড অ্যান্টিজেন, এটা সরাসরি গিয়ে বি সেলকে অ্যাক্টিভেট করবে। অর্থাৎ এই যে স্টেপগুলো এগুলো বাইপাস করবে। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবে, কিন্তু ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া খুব একটা ভালো কিছু না। কেন ভালো কিছু না? এখানে বি সেল অ্যাক্টিভেট হবে, বাট বি সেল থেকে মেমোরি বি সেল তৈরি হবে না। তাহলে পরীক্ষা আসবে মেমোরি বি সেল কখন তৈরি হয়? যদি অ্যান্টিজেনটা প্রোটিন বা পেপটাইড হয়। যদি পলিস্যাকারাইড হয় তাহলে মেমোরি বি সেল তৈরি হবে না। তারপর বি সেল থেকে প্লাজমা সেল হবে, প্লাজমা সেল থেকে আইজিএম হবে, বাট আইজিএম হবার পরে আর ক্লাস সুইচিং হবে না। আর ক্লাস সুইচিং না হলে অন্য অ্যান্টিবডিগুলো তৈরি হবে না। তাহলে ঘোড়া ডিঙিয়ে ঘাস যদি খায়, যদি পলিস্যাকারাইড বা অন্যান্য যে নন প্রোটিন অ্যান্টিজেন তারা আসে, তারা সরাসরি বি সেলকে অ্যাক্টিভেট করে, এর ফলে মেমোরি সেল তৈরি হয় না এবং ক্লাস সুইচিং হয় না, এবং ক্লাস সুইচিং না হওয়ার কারণে অনলি আইজিএম পাওয়া যায়, অন্য অ্যান্টিবডিগুলো পাওয়া যায় না। তাহলে পরীক্ষা আসে যদি
পলিস্যাকারাইড ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া আসে, তাহলে কি মেমোরি সেল তৈরি হয়? না, প্রি মেমোরি সেল তৈরি হয় না। যদি পলিস্যাকারাইড ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া আসে, তাহলে কি আইজিজি পাবো? না, আইজিজি পাবো না। ঠিক আছে, কিন্তু পলিপেপটাইড যে ব্যাকটেরিয়া তারা থাকলে আমরা পাবো। যেহেতু এখানে পলিস্যাকারাইডের ক্ষেত্রে সরাসরি বি সেল অ্যাক্টিভেট হচ্ছে, এই জন্য আমি এটাকে বলছি টি ইন্ডিপেন্ডেন্ট বি অ্যাক্টিভেশন, অর্থাৎ বের অ্যাক্টিভেশন টি এর উপর নির্ভর করছে না, বিটা আলাদাভাবে অ্যাক্টিভেট হচ্ছে। অর্থাৎ পলিস্যাকারাইড ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া হলে কিছু জিনিস ব্যতিক্রম হয়, সেটা কি? টি ইন্ডিপেন্ডেন্ট বি অ্যাক্টিভেশন হয়, নাম্বার 1। নাম্বার 2, মেমোরি সেল তৈরি হয় না, যেটা আগে হচ্ছিল। নাম্বার 3, ক্লাস সুইচিং হয় না। নাম্বার 4, ক্লাস সুইচিং হয় না বিধায় আইজিএম ছাড়া অন্যান্য অ্যান্টিবডিগুলো পাবো না। ঠিক আছে, তাহলে এটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। এবারে যদি টি হেল্পার 1 তৈরি হয়, আচ্ছা ভালো কথা, হেল্পার সবাই কিন্তু CD4, টি হেল্পার 1 হোক বা টি হেল্পার 17 হোক, টি হেল্পার 2 হোক, যাই হোক, হেল্পার টি সেল মানেই CD4। পরীক্ষায় অনেক সময় টি হেল্পার 1 না দিয়ে CD4-1ও দিতে পারে, এই জন্য এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, যদি টি হেল্পার 1 হয়, আমাদের দুইটা সাইটোকাইন রিলিজ হতে পারে, একটা ইন্টারলিউকিন 2, একটা গামা ইন্টারফেরন। পরীক্ষা আসবে টি হেল্পার 1 থেকে কি কি সাইটোকাইন রিলিজ হয়? দুইটা রিলিজ হয়, একটা ইন্টারলিউকিন 2, একটা গামা ইন্টারফেরন। ইন্টারলিউকিন 2 গিয়ে কি করে? CD8 সেল অর্থাৎ সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করে। পরীক্ষা আসবে সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করে কে? অ্যাক্টিভেট করে কে? টি হেল্পার 1 সেল। কার মাধ্যমে করে? টি হেল্পার 2 এর মাধ্যমে করে, সরি ইন্টারলিউকিন 2 এর মাধ্যমে করে। পরীক্ষা আসবে ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করে কে? কে করে? টি হেল্পার 1ই করে। কার মাধ্যমে করে? গামা ইন্টারফেরনের মাধ্যমে করে। তাহলে এটা আমাকে মনে রাখতে হবে। আর টি হেল্পার 17 থেকে ইন্টারলিউকিন 17 রিলিজ হয়, এটা সহজ, এটা গিয়ে নিউট্রোফিলকে অ্যাক্টিভেট করে। তাহলে আমি একবার রিভিউ করছি, এটা যেহেতু খুব ইম্পর্টেন্ট তাই আমি রিভিউ করছি। প্রথমে জীবাণুটা যদি প্রোটিন বা পেপটাইড হয়, প্রোটিন বা পেপটাইড হলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তাকে রিকগনাইজ করবে, কারণ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের রয়েছে প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর। রিকগনাইজ করার পর ফ্যাগোসাইটোসিস করবে, ডিগ্রেডেশন করে MSC2 এর সাথে MSC2 এর উপর রেখে হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করবে। হেল্পার টি সেল থেকে টি হেল্পার 2 হবে, টি হেল্পার 2 থেকে ইন্টারলিউকিন 4, 5, 6, 10 রিলিজ করবে। 16 এখানে কাজ করবে না। 4, 5 গিয়ে বি সেলকে অ্যাক্টিভেট করবে। বি সেল থেকে কিছু পরিমাণ মেমোরি সেল হবে, কিছু পরিমাণ প্লাজমা সেল হবে। প্লাজমা সেল থেকে IgM তৈরি হবে, তারপর ক্লাস সুইচিং এর মাধ্যমে অন্য অন্য অ্যান্টিবডিগুলা তৈরি হবে। কিন্তু জীবাণু যদি প্রোটিন বা পেপটাইড না হয়ে অন্য কিছু হয়, যেমন পলিস্যাকারাইড হয়, তখন এই অ্যান্টিজেন প্রেজেন্টেশন হবে না, এটা ব্যতিক্রম ঘটনা। তখন কি করবে? বি সেল সরাসরি অ্যাক্টিভেট হবে, যাকে আমরা বলছি টি ইন্ডিপেন্ডেন্ট বি অ্যাক্টিভেশন। তখন কি কি ঘাটতি পাবো আমরা? ঘাটতি হচ্ছে তখন মেমোরি সেল তৈরি হবে না, বি মেমোরি সেল তৈরি হবে না। একটা ঘাটতি কি? তখন ক্লাস সুইচিং হবে না। ক্লাস সুইচিং না হলে শুধু IgM পাবো, অন্য অ্যান্টিবডিগুলো পাওয়া যাবে না। টি হেল্পার 1 যদি তৈরি হয়, এখান থেকে ইন্টারলিউকিন 2 এবং ইন্টারফেরন গামা দুইটা সাইটোকাইন পাবো। ইন্টারলিউকিন 2 গিয়ে সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করবে, ইন্টারফেরন গামা গিয়ে ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করবে। আর টি হেল্পার 17 থেকে 17 রিলিজ হবে, ইন্টারলিউকিন 17, আর এটা গিয়ে নিউট্রোফিলকে অ্যাক্টিভেট করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে দেখি এই বক্সটা, এটা আপনাদের শিটে নাই, আপনারা চাইলে এটার একটি স্ক্রিনশট রাখতে পারেন। এটা অলরেডি আপনারা বুঝে ফেলেছেন, তাও আমি ইনফরমেশন আকারে আলাদা করে দিয়েছি। দেখেন, টি সেল ডিপেন্ডেন্ট বি অ্যাক্টিভেশন। টি সেল ডিপেন্ডেন্ট বি অ্যাক্টিভেশন মানে কোনটা? মানে হচ্ছে যেটা বইয়ে আছে, অর্থাৎ যদি জীবাণুটা প্রোটিন বা পেপটাইড হয়, তখন অ্যান্টিজেন প্রেজেন্টেশনের মাধ্যমে টি হেল্পার সেল 2 গিয়ে বি সেলকে অ্যাক্টিভেট করে, তাই না? এটা হচ্ছে টি ডিপেন্ডেন্ট বি অ্যাক্টিভেশন। তাহলে এখানে জীবাণু কি? প্রোটিন বা পেপটাইড। এখানে মেমোরি সেল তৈরি হয়, হ্যাঁ এখানে মেমোরি সেল তৈরি হয়। মেমোরি সেল তৈরি হলে কি হবে? লং টার্ম ইমিউনিটি হবে। এখানে ক্লাস সুইচিং হয়, হ্যাঁ হয়। আর ক্লাস সুইচিং হওয়া মানে IgM ছাড়াও অন্যগুলো পাওয়া যাবে। আর টি ইন্ডিপেন্ডেন্ট বি অ্যাক্টিভেশন, অর্থাৎ বি সেল একা একা অ্যাক্টিভেট হচ্ছিল কখন? যখন জীবাণুটা নন প্রোটিন কিছু থাকে, যেমন কি পলিস্যাকারাইড, যেমন কি নিউক্লিক অ্যাসিড ইত্যাদি।
এখানে যেহেতু বি সেল একা একা অ্যাক্টিভেট হয়, ঘোড়া ডিঙি ঘাস খায়, এখানে মেমোরি সেল তৈরি হয় না। মেমোরি সেল নাই মানে লং লাস্টিং প্রোটেকশন দিবে না। এখানে ক্লাস সুইচিংও হবে না। ক্লাস সুইচিং না হওয়া মানে অনলি আইজিএম পাবো, অন্য অ্যান্টিবডিগুলো পাবো না। তাহলে সবই সেই ফ্লো চার্টেই ছিল। এবার দেখি আপনারা কেমন পারেন। মেমোরি সেল আর প্রেজেন্ট ইন কেস অফ, বলেছিলাম মেমোরি সেল পৃথিবীতে দুইটা সেলেরই থাকে, আর কারো নাই। একটা হচ্ছে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এরা ছাড়া সবই ফলস। এইটা আপনার উত্তর দেন দেখি। ক্যারেক্টারিস্টিক ফিচার অফ টি সেল ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভেশন অফ বি সেল। বি সেল একে একে অ্যাক্টিভেট হয়েছিল, তার মানে এটা ওই যে নন প্রোটিন জীবাণুর ক্ষেত্রে সত্য হবে। তাহলে দেখি, অ্যান্টিজেন ইজ ইউজুয়ালি মাল্টিভ্যালেন্ট পলিপেপটাইড, না প্রোটিন বা পেপটাইড না, নন প্রোটিন কিছু থাকবে, তার মানে এটা উত্তর ফলস। নো মেমোরি সেল, হ্যাঁ কোনো মেমোরি সেল তৈরি হবে না, তাই না, আমরা জানি। আচ্ছা, তারপর কি ক্লাস সুইচিং হবে না, ঠিক ক্লাস সুইচিং হবে না। আর ক্লাস সুইচিং হওয়া মানে না হওয়া মানে সকল অ্যান্টিবডি আমরা পাবো না। তাহলে কি বলছে, অল ক্লাসেস অফ ইমিউনোগ্লোবুলিন আর প্রডিউসড, না সব প্রডিউসড হবে না, শুধুমাত্র আইজিএম পাবো, অন্য কিছু পাবো না, উত্তর ফলস। ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া মে কজ সাচ অ্যাক্টিভেশন, আমরা জানি ব্যাকটেরিয়ার ক্যাপসুলে পলিস্যাকারাইড থাকে যেটা নন প্রোটিন, তার মানে নন প্রোটিনের কারণে তো এটা হবে, এটা তাহলে উত্তর ট্রু। তাহলে আপনারা বুঝে থাকলে খুবই সহজেই এগুলো উত্তর করতে পারবেন। এইবার একটু আগে যেটা বললাম যে প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর, সেই প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টরের কিছু এক্সাম্পল আছে, এগুলো আমরা পড়বো নতুন লেঞ্জে, এটা আমরা পাবো আপনাদের 20 নম্বর পেজে এটা আছে। আচ্ছা ভালো কথা, একটু আগে যে ফ্লো চার্টটা পড়লাম এটা যে ইনফিনিটি স্টার, এটাকে বলতে হবে? অবশ্যই না, আপনারা অলরেডি বুঝে গিয়েছেন। প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টরের আমরা কি কি পড়বো? আমরা শুধুমাত্র পড়বো লোকেশন, এক্সট্রাসেলুলার ইন্ট্রাসেলুলার কি কি আছে, লোকেশন এবং হচ্ছে রিসেপ্টরের এক্সাম্পল, যে কোনটা টল লাইক রিসেপ্টর, কোনটা সি টাইপ লেকটিন রিসেপ্টর, ঠিক আছে, অর্থাৎ রিসেপ্টর এবং তার এক্সাম্পল, কোনটা এক্সট্রাসেলুলার কোনটা ইন্ট্রাসেলুলার। পরীক্ষায় এভাবে আসে যে এক্সট্রাসেলুলার রিসেপ্টর কোনটা, তখন হয়তো এইটা টল লাইক রিসেপ্টর এভাবে দিতে পারে, অথবা সংক্ষিপ্ত রূপ এভাবে TL-R249 এভাবে দিতে পারে, অথবা নড লাইক রিসেপ্টর না দিতে পারে, কিংবা এটার পাশাপাশি NOD2 NOD3 ইত্যাদি এভাবে দিতে পারে। তাহলে এগুলো পড়তে হবে না, মোটামুটি এই 3টা কলাম পড়লেই চলবে। এটা হচ্ছে 1 স্টার, এখনো পরীক্ষা আসেনি কিন্তু আসতে পারে। এবার ডেনড্রাইটিক সেল, আমরা যখন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল পড়ি তখন সবার আগে নাম ছিল ডেনড্রাইটিক সেলের, তাই না? কারণ কি আমি বলেছিলাম সবচেয়ে বেশি অ্যান্টিজেন প্রেজেন্ট করে ডেনড্রাইটিক সেল, সেটা আমরা দেখব। ডেনড্রাইটিক সেল এটাও মূলত মনোসাইট থেকে আসে। মনোসাইট থেকে 2 ধরনের সেল আসে, একটা হচ্ছে ম্যাক্রোফেজ, একটা হচ্ছে ডেনড্রাইটিক সেল। এই ডেনড্রাইটিক সেলের নাম ডেনড্রাইটিক কেন হলো? ডেনড্রাইটিক সেল হচ্ছে আমরা একটু আগে ছবিটা দেখেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে অ্যামিবার মতো একটা সেল, মনে হচ্ছে যেন শাখা প্রশাখা গজিয়েছে। যেহেতু শাখা প্রশাখা থাকে গাছের মতো, তাই এর নাম হচ্ছে ডেনড্রাইটিক সেল। কারণ ডেনড্রন মানে হচ্ছে ট্রি, গাছ। তাহলে ডেনড্রাইটিক সেল যে সেলের শাখা প্রশাখা আছে গাছের মতো, সেটা হচ্ছে ডেনড্রাইটিক সেল। এটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, আপনারা জানেন। এই কথাটা ইম্পর্টেন্ট, যেটা আমি বলেছিলাম একটু আগে, যে মেইন ইনডিউসার অফ প্রাইমারি অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স, এই জন্য এটা 1 নম্বরে ছিল। যেহেতু অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স অ্যান্টিজেন প্রেজেন্টেশনের মাধ্যমে শুরু হয়, আর ও সবচেয়ে বেশি অ্যান্টিজেন প্রেজেন্টেশন করে, তার মানে অবশ্যই ও মেইন ইনডিউসার অফ প্রাইমারি ইমিউন রেসপন্স হবে। এটা SBA আসে যে অ্যাডাপটিভ ইমিউনিটি শুরু করে মূলত কে? উত্তর হচ্ছে ডেনড্রাইটিক সেল। লোকেশন কি? এটা হচ্ছে ইনফিনিটি স্টার, হ্যাঁ এই ইনফরমেশনটা। আর লোকেশনটা হচ্ছে 1 স্টার। লোকেশন হচ্ছে বিভিন্ন ব্যারিয়ার টিস্যুতে থাকে, যেমন হচ্ছে স্কিন, তারপর হচ্ছে মিউকাস মেমব্রেন অফ GIT ইত্যাদি। এটা আমাদেরকে মনে রাখতে হবে। GIT বা রেসপিরেটরি ট্র্যাক্ট, যত ব্যারিয়ার টিস্যু আছে যে কোনো জায়গায় ডেনড্রাইটিক সেল থাকতে পারে। ইম্পর্টেন্ট ফিচার আমার মনে রাখতে হবে। তার আগে আমি ফাংশন পড়ে নিচ্ছি, ফাংশনটা পড়লে ফিচার আমি কোরিলেট করতে পারবো। ডেনড্রাইটিক সেল যেহেতু অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, তাহলে তার কাজ হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্ট করা। তারপর অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হতে হলে তার ফ্যাগোসাইটিক অ্যাবিলিটি থাকতে হবে। আর যে কোনো ইমিউন কম্পিটেন্ট সেলই তো আসলে সাইটোকাইন রিলিজ করে, তার মানে এটা তো অটোমেটিক সবাই পারবো। তাহলে পার্থক্য কোথায় অন্য অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের চেয়ে?
দেখেন অ্যান্টিজেন প্রেজেন্টেশন তো 3টা সেলই করে, তাহলে ওদের সাথে ডেনড্রাইটিক সেলের পার্থক্য হচ্ছে, আমরা যদি সেই ফ্লোচার্টটা দেখি, আমরা একটু আবার ফিরে যাই 20 নম্বর পেজে। দেখেন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কার কাছে অ্যান্টিজেন প্রেজেন্টেশন করছে? অনলি হেল্পার টি সেলের কাছে। এটা যে কোনো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের জন্য কমন কথা। কিন্তু ডেনড্রাইটিক সেল কি করে? ডেনড্রাইটিক সেল হচ্ছে সে অ্যান্টিজেন প্রেজেন্টেশন করে বোথ টু CD4 সেল অ্যান্ড CD8 সেল। CD4 মানে হচ্ছে হেল্পার টি সেল। এটা অন্যান্য অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলও করে, কিন্তু ডেনড্রাইটিক সেল CD4 এর পাশাপাশি CD8 সেলের কাছেও অ্যান্টিজেন প্রেজেন্টেশন করতে পারে। যেহেতু ও দুইটা সেলের কাছে অ্যান্টিজেন প্রেজেন্টেশন করতে পারে, এই জন্যই ও বেশি বেশি অ্যান্টিজেন প্রেজেন্টিং করার এবিলিটি আছে বলে আমরা বলছি। ঠিক আছে, এই জন্যই হচ্ছে মেইন ইন্ডিউসার অফ প্রাইমারি অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স, কারণ ও CD4 এর কাছেও প্রেজেন্ট করে, অর্থাৎ হেল্পার টি সেলের কাছেও প্রেজেন্ট করে, এবং CD8 অর্থাৎ সাইটোটক্সিক টি সেলের কাছেও প্রেজেন্ট করে। আমরা জানি প্রেজেন্ট কোন প্লেটের উপর রেখে করে, আমরা জানি সেটা হচ্ছে MSC মলিকুল, তাই না? CD4 এর কাছে প্রেজেন্ট করে MSC2 এর মাধ্যমে, আর CD8 এর কাছে প্রেজেন্ট করবে MSC1 এর মাধ্যমে। মনে রাখবেন রুল অফ 8, CD4 আর MSC2 4 দুগুণে 8, CD8 MSC1 8 একে 8, রুল অফ 8। তাহলে MSC মলিকুলের সাথে CDর যে সম্পর্ক, এটা হচ্ছে রুল অফ 8 দিয়ে আমরা মনে রাখতে পারবো। তার মানে আমরা এভাবে বলতে পারি যে শুধুমাত্র ডেনড্রাইটিক সেলই MSC1 কে ইউজ করতে পারে, MSC1 কে ইউজ করতে পারে, MSC2 কেও ইউজ করতে পারে, কিন্তু অন্য অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল শুধুমাত্র MSC2 কে ইউজ করতে পারে, 1 কে ইউজ করতে পারে না, ফলে তারা CD8 এর কাছে অ্যান্টিজেন প্রেজেন্টেশন করতে পারে না। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন এইবার আমরা ইম্পর্টেন্ট ফিচারে দেখি যে ক্যান প্রেজেন্ট অ্যান্টিজেন অন বোথ ক্লাস 1 MSC অ্যান্ড ক্লাস 2 MSC। এটি আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম। এই ইনফরমেশনগুলো হচ্ছে ট্রিপল স্টার, এগুলো পরীক্ষায় আসতে পারে। এবারে ফলিকুলার ডেনড্রাইটিক সেল সম্পর্কে আমরা পড়ব। নামে দেখা যাচ্ছে ফলিকুলার ডেনড্রাইটিক সেল, এটা কিন্তু ডেনড্রাইটিক সেল না, কারণ এখানে ডেনড্রাইটিক শব্দের আগে ফলিকুলার যোগ করা আছে। এই কথাটা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল যখন পরীক্ষায় আসে, স্যাররা ডেনড্রাইটিক সেলের পরিবর্তে ফলিকুলার ডেনড্রাইটিক সেল অপশনে যোগ করে দেয়, উত্তর ফলস হবে। তাহলে ফলিকুলার ডেনড্রাইটিক সেল কোথায় থাকে? নামেই বোঝা যাচ্ছে এটা কোন একটা ফলিকলে থাকে। কোন ফলিকল? ফলিকল জার্মিনাল সেন্টার অফ ফলিকল অফ স্প্লিন অ্যান্ড লিম্ফ নোড, অর্থাৎ লিম্ফ নোড এবং স্প্লিনের ফলিকলে এই দুইটা মানে এই সেলটা থাকবে। দ্য ডোনট প্রেজেন্ট অ্যান্টিজেন, এই কথাটা ইনফিনিটি স্টার, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখান থেকে আসলে আর বেশি কিছু পড়ার প্রয়োজন নেই। ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ আমরা জানি এটা এক ধরনের WBC, তাই না? ব্লাড সেল, যেটা মনোসাইট থেকে আসে, আর এটা তো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এটা আমরা সবই জানি। এখানে যেটা নতুন আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে অরিজিন। যেহেতু এটা ব্লাড সেল, তার মানে এটা অবশ্যই বোন ম্যারো থেকে আসবে, তাই না? আর এটা এমব্রায়োনিক পিরিয়ডে থেকে আসবে, সেটা হচ্ছে ইয়ক সেক এবং লিভার থেকে। এগুলো আমাদের ছোটবেলার পড়া, তারপর আমরা একটু দেখে রাখলাম, এটা 1 স্টার। এবার একটু আগে দেখিয়েছি এটা আমরা 21 নম্বর পেজে, যে ডিস্ট্রিবিউশন অফ ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ কোথায় থাকলে কি নাম হয়, এটা আমাদের জন্য লাগবে। এটা 2টা স্টার, ঠিক আছে? এটা তো একটু আগে বলে দিয়েছি, নতুন করে আর বলছি না। এবারে ফাংশনস অফ ম্যাক্রোফেজ। আমরা জানি ম্যাক্রোফেজ ইনেট ইমিউনিটির সেল, কিন্তু এইটা অ্যাডাপটিভ ইমিউনিটি এবং ইনেট ইমিউনিটি দুটাতেই কাজ করে। ইনেটে কি কাজ করে? ইনেটে হচ্ছে সে ফেগোসাইটোসিস করে এবং বিভিন্ন সাইটোকাইন রিলিজ করে, যেমন টিএনএফ ছাড়া আরো করে, এখানে একটা এক্সাম্পল দিয়েছে, ঠিক আছে? অ্যাডাপটিভ ইমিউনিটিতে সে কি কাজ করে? আমরা জানি সে অ্যান্টিজেন প্রেজেন্টেশনের মাধ্যমে অ্যাডাপটিভ ইমিউনিটি শুরু করে। তাহলে একটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টেশন করা, আর একটা হচ্ছে এইখানেও সে বিভিন্ন সাইটোকাইন রিলিজ করে। তাহলে সাইটোকাইন আসলে 2 জায়গায় রিলিজ করছে, কারণ এই যেগুলো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বা ইমিউন সেল বেশিরভাগই কোনো না কোনো সাইটোকাইন প্রডিউস করে। এটা আসলে আলাদা করে পড়ার কিছু নাই, আলাদা করে মনে রাখবো। ইনেট এসে ফ্যাগোসাইটোসিস করে মূলত, আর অ্যাডাপটিভ এসে অ্যান্টিজেন প্রেজেন্টেশন করে। তাহলে পরীক্ষা আসতে পারে যে কোন সেল 2 ইমিউনিটিতে কাজ করে, তার মধ্যে একটা হচ্ছে এই ম্যাক্রোফেজ আর একটা হচ্ছে ডেনড্রাইটিক সেল।
ফ্যাক্টর সিক্রেটেড বাই ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ থেকে কি কি ফ্যাক্টর রিলিজ হয়, এটা 1 স্টার। এটা একটু কঠিন মনে হয়, সবগুলো যদি মনে না থাকে, যেমন সাইটোকাইনসের মধ্যে কোনগুলো, এটা আমরা পড়ে ফেলবো, তো এখান থেকে পড়ার দরকার নাই। হ্যাঁ, এগুলো তাহলে বাদ দিলাম। এছাড়া মনে রাখতে হবে যে প্রোস্টাগ্ল্যান্ডিন, তারপর হচ্ছে নাইট্রিক অক্সাইড, আর হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো। তারা কারা? তারা হচ্ছে 5, 7 এবং হচ্ছে টিস্যু ফ্যাক্টর। এগুলো সাধারণত পরীক্ষা অপশন থাকে। এটা 1 স্টার, অত বেশি আসে না, বাট আসতে পারে। ইম্পর্টেন্ট ফিচার্স অফ ম্যাক্রোফেজ। এখানে ম্যাক্রোফেজের কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, আমাদেরকে সেগুলো শিখতে হবে। প্রথমেই যে ম্যাক্রোফেজ অ্যাকিউট, যে কোনো অ্যাকিউট রেসপন্সে, অর্থাৎ অ্যাকিউট ইনফ্ল্যামেটরি রেসপন্স বা অ্যাকিউট ফেস রেসপন্স, এখানে কি কি রিলিজ করে। আরো সিম্পলি এভাবে আসতে পারে যে ম্যাক্রোফেজ থেকে কি কি রিলিজ হয়, ম্যাক্রোফেজ থেকে কোন কোন সাইটোকাইন রিলিজ হয়, তারা কারা। তারা হচ্ছে, আমরা এভাবে মনে রাখি, ইন্টারলিউকিন 1, 6, 8, তার মানে 1, 6, 8। এছাড়া আরো আছে 12 এবং 23, 23, এবং লাস্টে টিএনএফ আলফা। তাহলে আমরা মনে রাখবো 1, 6, 8, 12, 23 টিএনএফ আলফা, 1, 6, 8, 12, 23 টিএনএফ আলফা। এদের মধ্যে 23 বাদে বাকি যারা আছে, 23 বাদে বাকি যারা আছে তারা হচ্ছে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন, প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন, প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন। তাহলে পরীক্ষা যদি আসে ম্যাক্রোফেজ